হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসেপশন। আজকের এই ভিডিওতে আমরা ফুড এশিয়া 2024-এর যে পরীক্ষাটা হয়েছিল তার সেশন 4 অর্থাৎ শিফট 4-এর যে কটা অঙ্ক কোশ্চেন ছিল সেগুলো আমরা শুরু করব। তো প্রথম কোশ্চেন কী বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেনে একটা অঙ্ক দিয়েছে যেখানে আমাদেরকে √20 প্লাস √20 প্লাস √25-এর ভ্যালু কত হবে। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ যদি করি তাহলে প্রথমে 25-এর ভ্যালু যদি আমরা আন্ডাররুট করি তাহলে আমরা জানি যে রুট বর্গমূল করলে 25-এর ভ্যালু হয় 5। তাহলে এখানে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে প্রথমে 20 থাকবে, তারপরে √20 প্লাস এইটাকে 25কে আমরা লিখতে পারি 5। তারপরে দেখো এখানে 20 প্লাস 5 এইটা আমাদের যদি অ্যাড করি তাহলে এইটাও 25 হয়ে যায়। তাহলে একই রকম প্রসেসে এখানে যদি আমরা 20 প্লাস 5-এর পরিবর্তে 25 লিখি তাহলে কোনো সমস্যা নাই। তারপরে দেখো এই 25টিকে আবার যদি আমরা রুট করি তাহলে এখানে 20 প্লাস 5, তাহলে এইটাকে আবার যদি আমরা 25 লিখি অর্থাৎ 20 প্লাস 5 মানে এটা 25। এই 25টা আমাদের শেষ পর্যন্ত এলো, যেটার বর্গমূল করলে আমরা পেয়ে যাবো 5 আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ হচ্ছে 20%। মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ 30% হয়। তো এখানে আমাদেরকে একটা মিশ্রণ দেওয়া আছে, সেখানে হচ্ছে 70 লিটারের মধ্যে হচ্ছে 20% জল আছে। তাহলে 20% যদি জল থাকে তাহলে 100% টোটাল মিশ্রণ হলে আমাদের এখানে হচ্ছে 80% আমাদের দুধ থাকবে। বলেছে এই মিশ্রণে কত লিটার আরও জল মেশালে সেখানে জলের পরিমাণ 30% হবে। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের জলের পরিমাণ হবে 70%। তাহলে এইটা যদি আমরা অনুপাতে লেখার চেষ্টা করি তাহলে মিল্ক আর ওয়াটারের যে রেশিওটা বার করার চেষ্টা করি তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দুধের অনুপাত কত ছিল, দুধের অনুপাত ছিল 80 এবং জলের অনুপাত ছিল 20। তাহলে এইটাকে যদি আমরা কাটাকাটি করে যদি ছোটো সংখ্যায় নিয়ে আসতে চাই তাহলে 20 দিয়ে কাটলে হয় এটা 4 আর এখানে হয় 1। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে অনুপাতটা সেটা হবে দুধের পরিমাণ হবে 70% এবং জলের পরিমাণ হবে 30%। তাহলে এইটা যদি আমরা অনুপাত করি তাহলে এইটা কাটলে হয় 7:3, এইটা আমরা পাই। এবার দেখো আমাদেরকে বলেছে যে কী পরিমাণ জল মেশাতে হবে। জল মেশাতে হবে মানে এখানে আমাদেরকে দুধের পরিমাণটা সব জায়গাতে অর্থাৎ প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে সমান থাকবে। তাহলে আমাদের এখানে অনুপাতে প্রথম ক্ষেত্রে দুধের পরিমাণ আছে 4 ইউনিট, দ্বিতীয় ক্ষেত্রে আছে 7 ইউনিট। তাহলে এই দুটোকে যদি সমান করতে চাই তাহলে উপরের যে অনুপাতটা পেলাম সেটাকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচের যে অনুপাতটা পেয়েছি সেটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে আমাদের দেখো। তাহলে উপরে যদি মাল্টিপ্লাই করি তাহলে 28:7 আর নিচে আসে আমাদের 28:12। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুধের অনুপাতটা বা দুধের পরিমাণটা আমাদের সমান হয়ে গেল। সেটাই তো আমাদের বলেছে দুধের পরিমাণ কোনো চেঞ্জ হবে না, জল মেশানো হয়েছে। তাহলে জল আমাদের প্রথমে ছিল 7 ইউনিট, এখন হয়েছে 12 ইউনিট। তাহলে টোটাল জল কত মেশানো হয়েছে, জল মেশানো হয়েছে 5 ইউনিট। এই যে 5 ইউনিটের ভ্যালুটা সেটা আমাদেরকে বলেছে কত লিটার হবে সেটা বার করতে। তাহলে এখানে দেখো প্রথম যে অনুপাতটা ছিল অর্থাৎ 28 এবং 7, এটা ছিল আমাদের প্রথমে জল এবং দুধের যে অনুপাত 28 প্লাস 7। তাহলে 28 প্লাস 7 যদি আমরা করি তাহলে টোটাল আমাদের অনুপাতটা কত হচ্ছে 35 ইউনিট। এই যে 35 ইউনিটের ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া ছিল কোয়েশ্চেনে 70 লিটার। তাহলে এখানে 35 ইউনিটের ভ্যালু যদি 70 লিটার হয় তাহলে আমরা লিখতে পারি 1 ইউনিটের ভ্যালু কত হবে, 70কে 35 দিয়ে ভাগ মানে হচ্ছে 2 লিটার আমরা লিখতে পারি 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে আমাদেরকে জল মেশানো হয়েছে 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 5 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে এটা হয়ে যাবে 10 লিটার হচ্ছে মেশানো হয়েছিল। তাহলে 10 লিটার আমাদের জল মেশাতে হয়েছিল যাতে জলের পরিমাণটা 30% হবে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। দুজন ব্যক্তির আয়ের অনুপাত 2:3 এবং খরচের অনুপাত 5:9। যদি দুই ব্যক্তি মাসের শেষে 600 টাকা করে জমা করেন তাহলে প্রথম ব্যক্তির মাসিক ইনকাম বা আয় কত। তো এখানে আমাদেরকে এ এবং বি যদি দুজন ব্যক্তি ধরি তাহলে তাদের ইনকামের রেশিও যা দেওয়া আছে 2:3 এবং তাদের এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের যে রেশিও সেটা আমাদেরকে দেওয়া আছে 5:9। এবার আমাদেরকে বলেছে দুজনেই সঞ্চয় করে কত, 600 টাকা। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে অনুপাতে তাদের সঞ্চয়টা সমান হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা জানি যে সঞ্চয় অর্থাৎ সেভিংস ইজ ইকুয়াল টু হয় ইনকাম, অর্থাৎ যেটা আমরা ইনকাম করি মাইনাস এক্সপেন্ডিচার, মানে যেটা হচ্ছে আমরা খরচ করি। অর্থাৎ ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচারটা বাদ দিই তাহলে আমাদের সেভিংস পাওয়া যায়। তাহলে এখানে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমাদের ইনকাম হচ্ছে 2 ইউনিট এবং খরচ হচ্ছে 5 ইউনিট। তাহলে এখানে সেভিংস কত হচ্ছে -3। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 3 থেকে যদি 6 করি 9 যায় তাহলে এখানে -6 হচ্ছে। কিন্তু আমাদেরকে বলেছে দুজনেই 600 টাকা অর্থাৎ সম পরিমাণ টাকা জমা করেন। তাহলে এখানে -3 আর -6 সমান নাই, তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে না, দুজনের যে সঞ্চয়ের যে রেশিওটা দুজনের ক্ষেত্রে আমাদেরকে সমান করতে হবে। তাহলে এই রেশিওটা যদি সমান করতে চাই তাহলে প্রথমে আমাদের 5 থেকে 9 যেতে কত ইউনিট ঘর বাড়তে হয়, তাহলে এখানে হচ্ছে 4 চেঞ্জ হয় এবং 2 থেকে 3তে গেলে আমাদের 1 চেঞ্জ হয়। তাহলে এই যে চেঞ্জটা সেইটা সমান করলেই আমাদের 2 থেকে 5 এবং 3 থেকে 9 যে চেঞ্জটা হয়েছে সেটা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তাহলে এখানে উপরের অনুপাতটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচের যে গ্যাপটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচের যে সমীকরণ সেটাকে যদি উপরের অনুপাতের গ্যাপ দিয়ে মাল্টিপ্লাই অর্থাৎ 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখব যে অনুপাতটা সমান হয়ে গেছে। তাহলে এখানে উপরে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই 4 2 পাই 8 অনুপাত 3 4 হচ্ছে 12 এবং নিচে আমরা পাই
1 দিয়ে মাল্টিপ্লাই করলে 5:9। তাহলে এবার এখানে দেখো যে এ ব্যক্তির ইনকাম হচ্ছে 8 ইউনিট এবং খরচ হচ্ছে 5 ইউনিট। তাহলে এখানে তার সেভিংস কত হবে? 8 থেকে যদি 5 মাইনাস করি, অর্থাৎ ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে এখানে আমরা 3 ইউনিট তার হচ্ছে সঞ্চয় পাবো। একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 12 টাকা যদি আয় হয় এবং 9 টাকা যদি খরচ হয়, তাহলে তার সেভিংস কত পাবো? 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদের দুজনের ক্ষেত্রে 600 টাকা। তাহলে 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 600 টাকা। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 200 হয়ে যাবে। এবার আমাদেরকে বলেছে যে প্রথম ব্যক্তির মাসিক আয় কত। তাহলে প্রথম ব্যক্তির এখন মাসিক আয় কত? এখন হচ্ছে আমাদের 8:12, এইটা হচ্ছে দুজনের ইনকাম, তার মধ্যে প্রথম ব্যক্তির হচ্ছে 8 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয়, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? 8 মাল্টিপ্লাইড বাই 200। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 1600 টাকা হয়ে যাবে প্রথম ব্যক্তির মাসিক আয়, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল 10 মিনিটে, বি ও সি নল হচ্ছে একসাথে 12 মিনিটে এবং এ ও সি নল একসাথে 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। তাহলে নল তিনটি যদি একত্রে খোলা থাকে, তাহলে কতক্ষণে জলপূর্ণ করতে পারবে ট্যাঙ্কটিকে? তো এখানে আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি একসাথে পূর্ণ করে 10 মিনিটে, বি এবং সি পূর্ণ করে হচ্ছে 12 মিনিটে এবং এ এবং সি পূর্ণ করে 15 মিনিটে। তাহলে 10, 12 এবং 15 এলসিএম যদি আমরা নেই, তাহলে এখানে 60 হয়। তাহলে এই 60টা হচ্ছে আমাদের ট্যাঙ্কটির টোটাল ক্যাপাসিটি পেলাম। তাহলে এ প্লাস বি এর টোটাল ক্যাপাসিটি আমাদের কত হবে? এফিসিয়েন্সি কত হবে? 10 দিয়ে 60কে ভাগ, মানে তার আমরা এখানে পেয়ে যাবো 6। তারপরে বি এবং সি এর এফিসিয়েন্সি যোগফল আমরা পেয়ে যাবো 4, 5, 12, 60, তার মানে এটা পেয়ে যাবো 5 এবং 15 দিয়ে 60কে ভাগ করলে 4। তাহলে এখানে আমরা পেলাম এ বি এর এফিসিয়েন্সি একসাথে 6, বি সি এর এফিসিয়েন্সি একসাথে 5 এবং এ এবং সি এর এফিসিয়েন্সি একসাথে হচ্ছে 4। তারপরে বাদিকে যদি আমরা যোগ করি, এ বি, বি সি এবং এ সিকে যদি যোগ করি, তাহলে এখানে আমরা পাবো দুটো করে সব এ এবং বি এবং সি পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি দুইটাকে বাইরে কমন নিলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু তাদের এফিসিয়েন্সির যোগফল। তাহলে 6 আর 4 হচ্ছে 10 আর 5 হচ্ছে 15। তাহলে এটা পেলাম এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দুইটা এদিকে নিয়ে গিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনজনের একসাথে এফিসিয়েন্সি আমরা পেলাম 15/2। এবার বলেছে তিনটি নল যদি একসাথে খোলা থাকে, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি পূরণ করবে? অর্থাৎ এখান থেকে আমাদের এ প্লাস বি প্লাস সি কতক্ষণে ট্যাঙ্কটি পূরণ করবে সেটা বার করতে বলেছে। তাহলে এখানে টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কের? 60 ইউনিট। আর এ প্লাস বি প্লাস সি এর টোটাল যে তিনজনের বা তিনটি নলের যে এফিসিয়েন্সি বা দক্ষতা যোগফল, সেটা আমরা পেয়েছি 15/2। তাহলে এখানে 15 দিয়ে যদি 60কে কাটি, তাহলে পাই 4, আর উপরে এই নিচের 4টা উপরে গিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 4 × 2 হচ্ছে 8। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটি পাইপ একসাথে ট্যাঙ্কটিকে 8 মিনিটে পূর্ণ করতে পারবে, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে। বার্ষিক 8% সুদের হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত? তো এখানে আমরা জানি যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর যেটা 2 বছরে হয়, সেটা যদি আমরা ডি ধরি, তাহলে ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে অন্তরটা হয়, সেটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে পি মানে হচ্ছে আসল, যেটা আমাদের 5000 টাকা দেওয়া আছে, আর মানে সুদের হার যেটা 8% দেওয়া আছে, আর ওখানে 2 বছর, তার জন্য এখানে আমরা পাওয়ারে 2 বসিয়েছি। তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি বসাই, তাহলে পি মানে হচ্ছে 5000 আর r/100 মানে সেটা 8/100কে আমরা যদি স্কোয়ার মানে দুবার লিখি, তাহলে 8/100 একবার, আর একবার লিখবো আমরা 8/100। এবার যদি 5000-এ 3টে শূন্য আর 100 দুটো শূন্য, আর এখানে 3টে শূন্য যদি কাটি, তাহলে 5 দিয়ে 10কে কাটলে আমরা পাই 2। তাহলে উপরে আমাদের আসে দুটো 8 আর নিচে আসছে একটা 2। তাহলে 2 দিয়ে যদি আমরা 8কে কাটি, তাহলে পাই 4। তাহলে 4 আর 8 যদি আমরা গুণ করি, তাহলে এইটা পেয়ে যাই 32 টাকা। তাহলে এই 32 টাকায় আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হয়ে যাবে, যেটা অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল যদি 9/7 হয়, তাহলে সংখ্যা দুটি কী কী? তো এখানে আমরা একটি সংখ্যা এ এবং অপর সংখ্যা যদি বি ধরি, তাহলে আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে গুণফল মানে হচ্ছে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 1575 এবং ভাগফল অর্থাৎ এ বাই বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9/7, যেখানে আমরা যদি ধরি যে এ হচ্ছে বি এর থেকে বড়। তাহলে এখানে 9/7 যেটা দেওয়া আছে, সেটা যদি আমরা অনুপাত হিসেবে ধরি, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা যদি 9x এবং বি ইজ ইকুয়াল টু যদি এখানে 7x ধরি, তাহলে এ ইন্টু বি থেকে আমরা লিখতে পারি 9x মাল্টিপ্লাইড বাই 7x ইজ ইকুয়াল টু 1575। তাহলে x ইন্টু এক্স করলে হয় x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1575 ডিভাইডেড বাই 9 × 7। এবার 9 দিয়ে যদি 1575কে কাটি, তাহলে এইটা পাই 9কে 9, 7 9 63, 875, 7 দিয়ে 175কে কাটলে আমরা পাই 25। তাহলে x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? 5। 25-এর বর্গমূল করলে 5 পাবো। তাহলে x ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমাদের সংখ্যা দুটি কী হবে? দুটি সংখ্যা, একটা ধরেছিলাম 9x, তাহলে 9 × 5, তার মানে এইটা হয়ে যাবে 45, আর একটা 7 × 5 মানে এইটা হয়ে যাবে 35। তাহলে আমাদের সংখ্যা দুটি কী হলো? একটা হচ্ছে 45 এবং একটা হচ্ছে 35, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। 87 - 6কে যদি 88 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে? আমাদের এখানে সংখ্যাটা দেওয়া আছে 87
টু দি পাওয়ার 19 মাইনাস 6, তাহলে এইটাকে আমরা ভাগ করছি 88 দিয়ে। তো আমরা 87কে আমরা কত লিখতে পারি, 87 ইজ ইকুয়াল টু লিখতে পারি 88 মাইনাস 1। যেহেতু আমাদের ভাগ করতে হবে তার জন্য সংখ্যাটা আমরা যত কাছাকাছি সম্ভব আনার চেষ্টা করছি। তাহলে 87কে আমরা যদি লিখি 88 মাইনাস 1, এইটা পাওয়ার কত আছে 19 মাইনাস 6, এবার পুরোটার নিচে আছে অর্থাৎ ডিভিজিবল হিসেবে আছে আমাদের 88। তাহলে এখানে দেখো প্রথম পার্ট যেটা আছে 88 মাইনাস 1 টু দি পাওয়ার 19, এখানে যদি আমরা 88 ডিভিশন করি তাহলে 88টাকে 88 দিয়ে ডিভাইড চলে যাবে এবং -1 যেটা থাকবে সেইটা থাকবে আমাদের রিমাইন্ডার। তাহলে এখানে -1 টু দি পাওয়ার 19 এইটা থাকবে রিমাইন্ডার, আর দ্বিতীয় ক্ষেত্রে 6টা আমাদের ভাগ যাবে না, তার জন্য 6টাও আমাদের রিমাইন্ডার থাকবে। এবার -1-এর পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে সেইটা -1টা +1 হয়ে যায়, যেমন -1-এর পাওয়ার যদি আমাদের 2 হয় তাহলে সেইটা +1 হয়ে যায়, কিন্তু এখানে -1-এর পাওয়ার যখন অড থাকবে তখন সেইটা -1 আকারেই বাইরে আসে। তাহলে এখানে -1 আর এখানকার -6, তাহলে আমাদের টোটাল এখানে ভ্যালুটা হলো -7। এবার আমাদের কোনো সংখ্যা ভাগ করলে আমাদের রিমাইন্ডারটা নেগেটিভ আসতে পারে না। এবার যখনই রিমাইন্ডারটা নেগেটিভ আসবে তখনই একটা পয়েন্ট যেখানে আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটা এর সাথে অ্যাড করে দেবো, অর্থাৎ -7-এর সাথে আমরা 88 অ্যাড করে দেবো। এবার এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল যে নাম্বারটা ছিল তার হচ্ছে রিমাইন্ডার। তাহলে 88 থেকে 7 মাইনাস করলে এটা 81ই থাকবে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ বা রিমাইন্ডার, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল দেওয়া আছে 120, তাহলে সংখ্যা 3টির যোগফল কত হবে? তো আমরা যদি পরপর 3টি স্বাভাবিক সংখ্যা মনে করার চেষ্টা করি তাহলে প্রথম সংখ্যা যদি আমরা a ধরি তাহলে তার পরের সংখ্যা কত হবে? পরের সংখ্যা হবে a+1, তারপরের সংখ্যা হবে a+2। তো এরকম আমাদের 3টি সংখ্যার গুণফল বলা আছে 120। এবার বলেছে সংখ্যা 3টির যোগফল কত হবে? তো আমরা প্রথমে যদি a এর ভ্যালুটা বার করতে পারি তাহলে আমরা বাকি দুটো সংখ্যা বার করতে পারবো এবং তাদের আমরা যোগ করে দেবো। তাহলে এখানে আমরা ভ্যালু পুটিং মেথডের সাহায্যে যদি করি তাহলে a এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে a এর ভ্যালু 2, তারপরের সংখ্যাটা হবে 3, তারপরের সংখ্যাটা হবে 4। তাহলে এইটার গুণফলটাকে 120 হচ্ছে, 3 2 হয় 6 আর 4 6 হয় 24, তাহলে এটা 120 হচ্ছে না। তারপরে এর ভ্যালুটা যদি আমরা 3 বসাই তাহলে 3 বসালে 3 মাল্টিপ্লাইড বাই তারপরের সংখ্যাটা হবে 4 মাল্টিপ্লাইড বাই তারপরের সংখ্যাটা হবে 5। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 5 হয় 20 আর 3 20 হয় 60, তাহলে এইটা আসছে 60, 120 আসছে না। তারপরে যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ এর ভ্যালুটা যদি 4 ধরার চেষ্টা করি তাহলে এর ভ্যালু 4 ধরলে তারপরের সংখ্যা হবে 5 এবং তারপরে অর্থাৎ তৃতীয় সংখ্যা হবে আমাদের 4 যোগ 2 মানে হচ্ছে 6। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 5 হয় 20 আর 20 আর 6 মাল্টিপ্লাই করলে হয় 120। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা স্যাটিসফাই হয়েছে। তার মানে এ মানে যদি আমরা 4 ধরি তাহলে আমাদের সংখ্যা 3টির গুণফল হচ্ছে 120, যেটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে সংখ্যা 3টির যোগফল কত হবে। তাহলে এখানে আমরা সংখ্যা 3টি কত কত পেলাম? প্রথম সংখ্যা পেলাম 4, দ্বিতীয় সংখ্যা পেলাম 5 এবং তৃতীয় সংখ্যা পেয়েছি 6। তাহলে এদের যোগফল মানে হচ্ছে 4 আর 5 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে দেওয়া আছে। ভোর 4টের সময় ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটির মধ্যে মধ্যবর্তী কোণের মান কত হবে? তো এখানে আমাদের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ঘন্টার কাঁটা অর্থাৎ আওয়ার হ্যান্ড এবং মিনিটের কাঁটা অর্থাৎ মিনিটের হ্যান্ডের মধ্যে যে কোণটা হয় সেটার ফর্মুলা। তো এখানের কোণটা যদি থিটা ধরি তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয় 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এইটা যদি মানটা বসাই তাহলে এখানে এইচের জায়গায় বসাবো কত? 4, তার মানে এইচের জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে 60 মাল্টিপ্লাইড বাই 4 মাইনাস 11, এখানে মিনিট বলেননি তাহলে মিনিটের ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এইটা ডিভাইডেড বাই 2, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 60 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 2। এটা যদি কাটাকাটি করি তাহলে 4কে 2 দিয়ে কাটলে পাই 2, তাহলে 60 গুণিত 2 মানে হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেটার ক্ষেত্রে ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটির মধ্যে কোণ হয়ে যাবে 120 ডিগ্রি, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। বার্ষিক সুদ 5% হারে 900 টাকার 2.29 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এখানে আমাদেরকে 900 টাকার 5% হারে 2.29 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। যেখানে আমরা 2.29 বছর যেটা দেওয়া আছে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 বছর প্লাস 2.9 বছরেরভাবে লিখতে পারি। তাহলে আমরা প্রথমে সুদ বার করব 2 বছরের, তারপরে তার সাথে আমরা 2.9 বছরের সুদ বার করে আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ বার করি তাহলে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা আমাদের 2/9 যে বছরটা বা টাইমটা আছে সেই বছরটার ক্ষেত্রে আমাদের আসল বা প্রিন্সিপালটা হবে। অর্থাৎ 2 বছরের যে টোটাল যে আমরা অ্যামাউন্টটা অর্থাৎ সুদে মূলে পাবো চক্রবৃদ্ধি সুদ খাটিয়ে সেইটা আমরা 2/9 বছর অর্থাৎ যেই টাইমটা হবে সেই টাইমটার আমরা আসল হিসেবে ধরে আমরা টোটাল যে সুদটা পাবো সেটা আমরা বার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ 2 বছরে যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট কত হয়? অ্যামাউন্টের ফর্মুলা হয় P × 1 + R/100 টু দি পাওয়ার টি। এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির যে সুদ মূল সেটা বার করার ফর্মুলা। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলাটা বসলে ভ্যালু বসালে কী হবে? পি মানে আসল মানে আমাদের দেওয়া আছে 900 টাকা মাল্টিপ্লাইড বাই 1 +
আর মানে আমাদের দেখা যাচ্ছে 5%, তাহলে 5/100 মানে হচ্ছে আমাদের এখানে বলেছে 2 বছর প্রথম ক্ষেত্রে। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে 100 কাটলে পাই 20, তাহলে এটা লসও করলে হয় 20 একে 20 আর একে হয় 21/20, তাহলে এখানে হয়ে যাবে 900 মাল্টিপ্লাইড বাই 21/20, 21/20 দুবার কেন করলাম, কারণ আমাদের মাথায় ছিল স্কোয়ার। তাহলে 0 0 আর 900 দুটো 0 যদি কাটি তাহলে আমরা কী পাচ্ছি দেখো, 21 আর 21 যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাবো আমরা 441 মাল্টিপ্লাইড বাই 9 আর নিচে হবে 2 দিয়ে হচ্ছে 4। তাহলে এইটা আমরা পেলাম 2 বছরের টোটাল যে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ এবং আসল মিলে এটা 2 বছরে পেলাম। এবার আমাদের এই 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধিটা পেলাম সেটা আমাদের 2/9 বছরে যেটা ক্যালকুলেশন করবো, সুদটা বার করবো, সেটা ক্ষেত্রে আমাদের এখানে পি হয়ে যাবে, অর্থাৎ আসল হয়ে যাবে। তাহলে 2/9 বছরের যে আসলটা হবে সেটা কী হবে দেখো, 2/9 বছরের যে আসলটা সেটা আমরা পেলাম পি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি 441 মাল্টিপ্লাইড বাই 9 ডিভাইডেড বাই 4, এটা পেলাম আসল। তাহলে 2/9 বছর আমাদের টোটাল সুদ কত পাবো, সুদ পাবো আই ইজ ইকুয়াল টু PTR/100। তাহলে এখানে পি মানে আমরা 441 মাল্টিপ্লাইড বাই 9 ডিভাইডেড বাই 4, টি মানে হচ্ছে 2/9 বছর, আর আর মানে হচ্ছে আমাদের কত দেওয়া ছিল 5%, তাহলে 5 ডিভাইডেড বাই 100। তাহলে 9 যদি কাটি তারপরে 5 আর 2 হয় 10, তাহলে এখানে একটা শূন্য কাটলো, তাহলে এখানে আমরা পেলাম 441, এখানে আমরা কী পেলাম দেখো 441 মাল্টিপ্লাইড বাই ডিভাইডেড বাই 400 হচ্ছে 40। তাহলে এইটা আমরা পেলাম 2/9 বছরে হচ্ছে টোটাল সুদ। তাহলে আমাদের টোটাল যে অ্যামাউন্ট যেটা আমরা পেলাম, যেটা হচ্ছে 2 বছর এবং 2/9 বছর মিলে, সেটা আমরা কত পাবো, প্রথমে তো পেয়েছিলাম আমরা 441 প্লাস মাল্টিপ্লাইড বাই 9 প্লাস 4, আর পরে আমরা পেলাম 441 ডিভাইডেড বাই 40। তাহলে আমরা টোটাল যে অ্যামাউন্টটা পাবো সেটা কত হবে, সেটা হয়ে যাবে আমাদের 441 মাল্টিপ্লাইড বাই 9 ডিভাইডেড বাই 4 প্লাস 441 ডিভাইডেড বাই 40। তো এখানে প্রথমটাতে যদি আমরা উপর নিচে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 40, আর ওখানে হবে আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 9 কে 90 লিখতে পারি। তাহলে উভয় ক্ষেত্র থেকে যদি আমরা 441 উপরে আর নিচে যদি 40 কমন নিই তাহলে আমাদের কি থাকে দেখো, 1 প্লাস 90 থাকে। তাহলে এখানে আমাদের কি হবে, 441 ডিভাইডেড বাই 40 প্লাস আমরা করতে পারি 91। এবার এটা যদি ক্যালকুলেশন করে কাটাকাটি করি তাহলে এই ভ্যালুটা আমাদের আসে 1003.275। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2728 লিখতে পারি, 5টাকে 275টাকে, তাহলে এখানে 28 লিখতে পারি। তাহলে এইটা আমরা পেলাম যে 2 বছর প্লাস 2/9 বছর হচ্ছে টোটাল যে আমাদের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসল মিলে। এবার এখান থেকে আমাদেরকে সিআই মানে কত হবে, সিআই মানে আমাদের টোটাল যে সমূল চক্রবৃদ্ধি পেলাম সেটা মাইনাস আমাদের আসল। তাহলে এখানে আমাদের টোটাল সমূল চক্রবৃদ্ধি হলো 1003.28 মাইনাস আমাদের আসল কত ছিল, আসল ছিল 900 টাকা। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের 103.28 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের অপশান নাম্বার এতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 11 দিয়েছে নাম্বার সিরিজ থেকে, যেখানে আমাদেরকে দেওয়া আছে 1,8, 9, 64, 25, 216 এবং পরে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এইটা নাম্বার ভিশন থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব হিসেবে, 9কে আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার, তাহলে 1কে আমরা কী লিখবো, 1কে আমরা 1 এর স্কোয়ার লিখতে পারি। তারপরে 64কে আমরা লিখতে পারি কত, 4 এর কিউব। তারপরে 25কে আমরা লিখতে পারি 5 এর স্কোয়ার, এবং 216কে আমরা লিখতে পারি 6 এর কিউব। এরকমভাবে যদি দেখো তাহলে দেখতে পাবো প্রথমে হচ্ছে স্কোয়ার, তারপরে কিউব, তারপরে 3 এর স্কোয়ার, 4 এর কিউব, 5 এর স্কোয়ার, 6 এর কিউব, তারপরে আমাদের পরের সংখ্যাটা কত আছে, 7 আছে। তাহলে 7-এর কী হবে, আমাদের শুরু হয়েছিল স্কোয়ার থেকে, তারপরে কিউব, তারপরে স্কোয়ার, এরকমভাবে অল্টারনেটভাবে চলছে। তার মানে 6 এর কিউব মানে এখানে 7 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 7 এর স্কোয়ার মানে আমরা লিখতে পারি 49, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এক ক্রিকেটারের 64 ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় ইনিংসের গড় রান 2 করে কমে যায়। তাহলে তার বর্তমান রানের গড় কত হবে? তো এখানে আমরা বর্তমান রানের গড় যদি এক্স ধরি তাহলে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব দেখো, বর্তমান রানের গড় হচ্ছে এক্স, যেটা হচ্ছে আগের রানের গড়ের থেকে 2 কম। তাহলে পূর্বের যে রানের গড়টা ছিল সেটা কত হবে, বর্তমানের থেকে 2 বেশি হবে। তাহলে এইটা হলো আমাদের কনসেপ্ট। এবার আমরা সমীকরণটা গঠন করে সমাধান করব। তাহলে আগে টোটাল হচ্ছে ইনিংস ছিল 64টা আর গড় ছিল x+2, তাহলে টোটাল রান কত হবে, 64 মাল্টিপ্লাইড বাই x+2 হবে, ইজিক্যাল টু এটা কার সাথে সমান হবে, এটা সমান হবে কার সাথে না, হচ্ছে 65তম যে ম্যাচটা ছিল, অর্থাৎ টোটাল 65টা ম্যাচ, তার গড় হচ্ছে বর্তমান গড় হচ্ছে x।
কিসের জন্য এটা করলাম, কেননা আমাদের 65তম যে ইনিংসটা ছিল সেটা তো 0 রান করেছিল, তার জন্য এটা আমাদের আলাদা করে যোগ করা দরকার হলো না। তাহলে টোটাল প্রথমে যে রানটা ছিল সেটা আর পরের যে রানটা হলো সেটা সবসময় আমাদের সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্সট্রা ভ্যালুটা বার করতে চাই তাহলে 64 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 64x প্লাস এটা 64 মাল্টিপ্লাই বাই 2 করলে হয় 128 ইজিক্যাল টু হয় 65x। তাহলে 64xটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে 65 থেকে 64 মাইনাস করলে শুধু x থাকে, তাহলে x ইজিক্যাল টু আমরা পেয়ে যাবো 128। তাহলে বর্তমান যে রানের গড় সেটা আমরা পেয়ে যাবো 128, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? তো প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে এখানে বলতে কী বোঝাতে চেয়েছে, যে বিজোড় সংখ্যা মানে প্রথম যদি আমরা শুরু করি তাহলে প্রথম বিজোড় সংখ্যা হয় আমাদের 1, তারপরে কত হয় 3, তারপরে হয় 5, 7, 9, 11, 13, এরকমভাবে আমাদের চলবে কত পর্যন্ত, প্রথম 100টা পর্যন্ত চলবে। তাহলে এই 100 টার্ম পর্যন্ত যদি আমাদের চলে তাহলে আমাদের টোটাল যে সমষ্টি সেটা কত হবে। তো আমাদের এন সংখ্যক এখানে যদি আমাদের টোটাল যদি আমরা ধরি এন সংখ্যক টার্ম আছে একটা শ্রেণীতে, যেখানে হচ্ছে টোটাল হচ্ছে সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে তাদের সমষ্টি বার করার ফর্মুলা হচ্ছে এন এর স্কোয়ার, অর্থাৎ টোটাল যতটা টার্ম থাকবে তার স্কোয়ার করে দিলে আমাদের সমষ্টিটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের টোটাল টার্ম কত আছে, 100টা টার্ম আছে, তাহলে 100 যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা সমষ্টিটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 10,000 হয়ে যাবে আমাদের উত্তর। আর এইটাই যদি আমাদেরকে বলতো জোড় সংখ্যার ক্ষেত্রে বার করতে, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে বার করতে গেলে ফর্মুলাটা আলাদা হবে, কিন্তু আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি বলে তাহলে তার ফর্মুলা হয় এন এর স্কোয়ার। তাহলে আমরা এখানে যটা সংখ্যা বলবো তততম আমরা এন এর মানটা বসিয়ে দেবো, দিয়ে আমরা অঙ্কটা বা সমষ্টিটা বার করতে পারবো। স্টার স্থানে কোন অঙ্ক বসালে 5432*7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো এখানে আমাদের কাজে লাগবে 9-এর ডিভিজিবিলিটি রুল। তো আমরা জানি যে কোনো সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটির প্রত্যেকটা ডিজিটের সাম যেটা হবে সেইটাও ডিভিজিবল বাই হচ্ছে 9 হতে হবে, ডিভিজিবল বাই 9। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার আমরা প্রত্যেকটা ডিজিটের সাম করে দেখব। তাহলে এখানে যদি সাম করি তাহলে 5 আর 4 9, এইটা তো কেটে গেল, তারপরে 7 আর 2 হচ্ছে 9, আমাদের থাকলো কি 3 আর আছে স্টার। এইটা যদি আমাদের 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমাদের কী করতে হবে, দেখো 3 আর এই স্টারকে যদি আমরা একটা সহজ ভাষায় লেখার জন্য যদি আমরা স্টারটাকে যদি স্টারের জায়গায় যদি আমরা এক্স লিখি, তাহলে 3 এবং এক্স এই দুটো যোগ করে সেইটাকে আমাদের 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে 3-এর সাথে কত আমরা যোগ করব যাতে আমাদের এই সংখ্যাটা যত পাবো সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমরা এক্স ইজিক্যাল টু যদি দেখো 6 বসাই, এক্স ইজিক্যাল টু 6 বসালে আমরা কত পাবো, এই পার্টটা হয়ে যাবে আমাদের 3 + 6 ইজিক্যাল টু আমরা 9 পেয়ে যাবো। তাহলে এই 9টা তো 9 দ্বারা ডিভিজিবল, তাহলে আমাদের হয়ে যাবে, যদি আমাদের অ্যাস্টেরিক যে সাইনটা ছিল সেখানে যদি আমরা 6 বসাই তাহলে আমাদের পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এখানে শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে 9-এর ডিভিজিবিলিটি কত, ডিভিজিবিলিটি রুলটা কি, তাহলে সেই ডিভিজিবিলিটি রুল দিয়ে আমরা সংখ্যাটিকে অ্যাপ্লাই করবো, তাহলে আমরা অ্যাস্টেরিক সাইনের যে সংখ্যাটা হবে সেটা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। বার্ষিক 10% সরল সুদে কোনো আসল 10 বছরের সুদের মূল্য কত গুণ হবে? তো এখানে আমাদের কী কী দেওয়া আছে সেটা প্রথমে আমরা ফাইন্ড আউট করব। তাহলে এখানে দেওয়া আছে সুদের হার দেওয়া আছে আমাদেরকে r = 10%, টাইম দেওয়া আছে t = দেওয়া আছে 10%, 10 বছর। আর এখানে আমাদেরকে আসল বলা নাই, তাহলে আসল মানে যদি আমরা পি ধরি তাহলে এই পিটা হচ্ছে 10 বছরের পি এর কত গুণ হবে সেইটা হচ্ছে সুদের মূলটা কত গুণ হবে। তাহলে এখানে পিটা যদি আমরা আসল ধরি তাহলে সুদের মূল অর্থাৎ সুদ এবং আসলের যে যোগফল সেটা আমরা পাই সুদ আসল প্লাস সুদ, মানে পি = a = p + i, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, সুদের মূলের ফর্মুলা। তাহলে এখানে পি বসালাম, আর আই মানে কি জানি আমরা, আই মানে জানি PTR/100, তাহলে পি মানে আসল, টি মানে হচ্ছে 10, আর মানে 10, আর এখানে আমাদের ডিভাইডেড বাই 100। তাহলে উপরের 100 আর নিচের 100 যদি কাটি তাহলে p + p এখানে হয়ে যাবে 2p। তাহলে a = আমরা পেলাম কত, 2p। তাহলে সুদে মূলে কত গুণ হবে বলেছে, তাহলে আসলের কত গুণ মানে হচ্ছে এখানে আসলের 2 গুণ হয়ে যাবে আমাদের সুদ এবং মূলের যে মানটা। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে এবং 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ হবে? তো এখানে আমাদের দুটো কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করা এবং একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করা। ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা ট্রেনের স্পিডটা বার করতে বলেছি। তো ট্রেনের স্পিডটা যদি আমরা x মিটার/সেকেন্ড ধরি তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে ট্রেনটা হচ্ছে s = vt থেকে যদি আমরা লিখি তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত পেয়ে যাব, দৈর্ঘ্য মানে হচ্ছে প্ল্যাটফর্ম অতিক্রম ল্যাম্পপোস্ট অতিক্রম করা, তাহলে l = আমরা লিখতে পারি 10 × x, অর্থাৎ 10 সেকেন্ডে কত মিটার যাবে, 1 সেকেন্ডে যদি x মিটার যায় তাহলে 10 সেকেন্ডে কত মিটার যাবে, 10x মিটার যাবে, সেই 10x মিটারটাই হয়ে যাবে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 50 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এখান থেকে আমরা t = কী লিখতে পারি,
টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস বাই ভি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন তার অতিক্রান্ত দূরত্ব টোটাল কত হবে? টোটাল হচ্ছে প্ল্যাটফর্মের দূরত্ব তো 50 মিটার অতিক্রম করে, প্লাস নিজের দৈর্ঘ্য সেটা হচ্ছে 10x-কে অতিক্রম করে, ডিভাইডেড বাই স্পিড দিয়ে যদি আমরা ভাগ করি, যেটা হচ্ছে ট্রেনের স্পিড হচ্ছে কত? ট্রেনের স্পিড হচ্ছে x মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু, এইটাও যদি আমরা পেয়ে যাবো টাইম, তাহলে টাইমটা কত লিখেছিল? 14 সেকেন্ড। এটা যদি আমরা কোনাকুনি মাল্টিপ্লাই করি তাহলে 50 প্লাস 10x ইজ ইকুয়াল টু এদিকে হবে 14x। তাহলে 14xটাকে x থেকে 10x যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমি পেয়ে যাবো 4x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 50। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 50 ডিভাইডেড বাই 4, এত মিটার পার সেকেন্ডে। এইটা পেলাম আমরা ট্রেনের স্পিড মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের অপশানটা দেওয়া আছে কিসে? অপশানটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তো আমরা জানি যখন কোনো স্পিডকে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে করতে চাই তখন সেটাকে আমরা মাল্টিপ্লাই করবো 18/5 দিয়ে, আর যখন কিলোমিটার থেকে মিটার করতে চাই তখন সেটাকে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ইজ ইকুয়াল টু আছে 50/4, এটা আছে মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমরা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাবো কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 10, 4কে 2 দিয়ে কাটলে হয় 2, আর 18কে 2 দিয়ে কাটলে হয় 9, তারপরে 10কে 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে আমরা ট্রেনের স্পিডটা পেয়ে যাবো 5 9 45 কিলোমিটার পার আওয়ার। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। 2019 সালের 26শে মার্চ মঙ্গলবার হলে 2022 সালের 26শে মার্চ কী বার হবে? তো এটা ক্যালেন্ডারের অঙ্ক, যেটা একটা সহজ টাইপ দিয়েছে, যেখানে আমাদেরকে বলা আছে 2019 সালের 26শে মার্চ আমাদেরকে দেওয়া আছে মঙ্গলবার। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে টোটাল দিনের গ্যাপ কত হচ্ছে, বা অড ডেজ যেগুলো থাকে সেগুলোর গ্যাপ কত হচ্ছে। তো আমরা প্রথমে যদি 19 থেকে যদি 22-এ যাই তাহলে আমাদের ইয়ারের গ্যাপ কত হচ্ছে? ইয়ারের গ্যাপ হচ্ছে 3, তার মানে আমাদের এখানে দিনের বা অড ডেজ পাবো আমরা 3টে। তারপর এখানে দেখতে হবে যে 2019 থেকে 22-এর মধ্যে লিপ ইয়ার আছে কিনা। তো 2019 তো লিপ ইয়ার নেই, 2020 হচ্ছে একটা লিপ ইয়ার, তাহলে এখানে আমাদের লিপ ইয়ার যটা থাকবে তটা হচ্ছে আমাদের আবার অড ডেজ অ্যাড হবে। তাহলে এখানে আমরা টোটাল অড ডেজ কত পেলাম? 3 যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল আমাদের ইয়ারের গ্যাপ 19 থেকে 22 মানে হচ্ছে 3 ইয়ারের গ্যাপ হচ্ছে, আর প্লাস তার সাথে আমাদেরকে টোটাল লিপ ইয়ার কটা থাকে সেটা ক্যালকুলেশন করতে হয়। তাহলে টোটাল আমরা অড ডেজ পেয়ে গেলাম চারটে। তাহলে এই অড ডেজ 4টে যেটা পেলাম সেইটাই হয়ে যাবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে যে ডেজের ডিফারেন্স সেইটা। আর এখানে আমাদের তারিখের মধ্যে কোনো চেঞ্জ নেই, 26শে মার্চ দেওয়া ছিল, 26শে মার্চ বার করতে বলেছে, তাহলে ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম 4টে অড ডেজ। এবার 4টে অড ডেজ মানে কী হবে? আমাদের মঙ্গলবার থেকে 4 দিন আগে যাবে। তাহলে মঙ্গলবার থেকে যদি 4 দিন আগে যায় তাহলে এটা আমরা কী পেয়ে যাবো? এটা পেয়ে যাবো শনিবার। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। 2019 সালে 26শে মার্চ যদি মঙ্গলবার হয় তাহলে 22 সালে 26শে মার্চ আমাদের হয়ে যাবে শনিবার। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তো আমরা জানি যে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে একটা ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে আমাদের টোটাল যে ডিস্ট্যান্স সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 105 মিটার প্লাস 70 মিটার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 175 মিটার হয়ে যাবে আমাদের টোটাল যে ডিস্ট্যান্স অতিক্রম করতে হবে। তাহলে এখানে 175 মিটার ডিস্ট্যান্স পেলাম। এবার আমাদেরকে দেখতে হবে তার গতিবেগটা কত ছিল। গতিবেগ ছিল আমাদের 75 কিলোমিটার পার আওয়ার। এইটা আমাদেরকে 75 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 75 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে? হচ্ছে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এইটা আমরা পেলাম হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এবার আমরা জানি টাইম টি ইজ ইকুয়াল টু হয় টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? টোটাল ডিস্ট্যান্স ছিল 175 মিটার ডিভাইডেড বাই তার টোটাল হচ্ছে স্পিড। তাহলে এখানে 75 মাল্টিপ্লাইড বাই 5, আর 18টা নিচে থাকবে, সেটা আমরা যদি উপরে লিখি তাহলে 25 দিয়ে যদি কাটি 75কে তাহলে পাই 3, আর 25 দিয়ে 175কে কাটলে পাই 7, তারপরে 3 দিয়ে 18 কাটলে পাই 6, তাহলে উপরে হয় 6 7 হচ্ছে 42, আর নিচে থাকে 5। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হয় আমাদের 8×2=5 সেকেন্ড। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। এ, বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে। বছর শেষে এ লাভের 2/5 এবং বি লাভের 1/4 পায়, এবং সি টাকাতে পায় 4900 টাকা, 4900 টাকা। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তো এখানে আমরা টোটাল লাভ যদি 1 ধরি, তার মধ্যে এ পেয়েছে 2/5 এবং বি পেয়েছে 1/4, তাহলে সি এর ভগ্নাংশের লাভ কত হবে? তাহলে সি এর ভাগটা হবে 1 মাইনাস এ এর ভাগ মাইনাস বি এর ভাগ 1/4। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে 20 হয় লসাগু। তাহলে এখানে হবে 20, আর 4 5 হয় 20, তার মানে হবে 8, আর এখানে হবে
5, তাহলে এইটা ইকুয়ালটা আমরা বিয়োগ করলে পাবো 20 থেকে 13 মাইনাস করলে 7/20। তাহলে এখানে সি এর ভগ্নাংশটা হচ্ছে 7/20, কিন্তু এখানে সি এর যে মানটা অর্থাৎ যে টাকাটা পেয়েছিল সেটা আমাদেরকে দেওয়া আছে 4,900 টাকা। তাহলে এখানে আমাদেরকে 7/20 যে ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া আছে 4,900 টাকা। তাহলে এক অংশ মানে টোটাল যে ব্যবসায় লাভ সেটা ইকুয়াল টু কত হবে, 4,900 মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে 7 দিয়ে যদি আমরা 49কে কাটি তাহলে 7 7 49 হয়, তাহলে এটা হলো 700। 700কে যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আমরা পেয়ে যাবো 14,000 টাকা ছিল টোটাল ব্যবসায় লাভ। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি ট্রেন 10 কিলোমিটার দূরত্ব যায় 12 মিনিটে। যদি ট্রেনটির গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা কমে যায় তবে ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো প্রথম ক্ষেত্রে আমাদেরকে 10 কিলোমিটার যায় 12 মিনিটে বলা আছে। তাহলে এখান থেকে যদি আমরা গতিবেগটা বার করার চেষ্টা করি তাহলে 12 মিনিটে যাই 10 কিলোমিটার, তাহলে 1 আওয়ার বা 60 মিনিটে কত যাবে, তাহলে এটা হয়ে যাবে 10/12 মাল্টিপ্লাইড বাই 60, তাহলে 5/12 60। তাহলে আমরা ট্রেনটির যে স্পিড সেটা পেয়ে যাবো 50 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে প্রাথমিক স্পিড। তারপরে বলেছে এর স্পিডটা যদি আমরা 10 কিলোমিটার/আওয়ার যদি কমিয়ে দিই, তাহলে এইটা থেকে যদি 10 কিলোমিটার/আওয়ার যদি মাইনাস করি তাহলে এখন তার স্পিডটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তাহলে বলেছে এই 40 কিলোমিটার/আওয়ার নিয়ে সেই আগের দূরত্ব অতিক্রম করতে তার এখন কত সময় লাগবে। তাহলে আমাদের টাইম ইকুয়াল টু কত হবে, টাইম ইকুয়াল টু হবে টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে 10 কিলোমিটার আর স্পিড হচ্ছে তার 40 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা পেয়ে যাবে এত আওয়ার। তাহলে এটা কাটাকাটি করলে পাই 1/4 ঘন্টা। আর আমাদেরকে উত্তর চাইছে মিনিটে, তাহলে 1/4 ঘন্টাকে যদি আমরা মিনিট করতে চাই তাহলে এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 দিয়ে 15 60কে কাটলে আমরা পাই 15। তাহলে এই 15টা কিসে আসবে, 15 হচ্ছে মিনিট হয়ে যাবে আমাদের উত্তর, যেটা হচ্ছে অপশান নাম্বার সিতে দেওয়া আছে। একটি দ্রব্যের ক্রয়মূল্য হচ্ছে 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রয় করা হয় তবে শতকরা লাভ কত হবে? তো এখানে আমাদেরকে 3টে কনসেপ্ট দেওয়া আছে। একটা হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইস বা এমপি, একটা হচ্ছে ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য আমাদেরকে বার করতে হবে সেটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে হচ্ছে একটা ক্রয় মূল্য বলেছে 620 টাকা, যেটা ধার্য মূল্যের থেকে 25% কম। তাহলে আমরা ধার্য মূল্যটা যদি 100 ধরি তাহলে এখানে 25% কম মানে ক্রয় মূল্যটা আমাদের কত হয়ে যাবে, 75 হয়ে যাবে। 100 থেকে 25 যদি কম হয় তাহলে কত হবে, 75 হবে। এবার বলেছে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রয় করা হয়, 15% ছাড় কার উপরে দেওয়া হয়, ক্রয় মূল্য মার্ক প্রাইসের উপর দেওয়া হয়। তাহলে 100 থেকে যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে 100 মাইনাস 15 করলে এটা আমাদের এসপি বা বিক্রয় মূল্য হয়ে যাবে 85। তারপরে বলেছে আমাদের শতকরা লাভ কত হবে। এবার আমরা লাভ আর লসের যে হিসাব সেটা আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে করব। তাহলে আমাদের ক্রয় মূল্য আছে 75 এবং বিক্রয় মূল্য আছে 85। তাহলে এখান থেকে আমাদের লাভটা কত হচ্ছে, অনুপাতে লাভ হচ্ছে 10 ইউনিট। এই 10 ইউনিট লাভ কার উপর হচ্ছে, ক্রয় মূল্যের উপর, সেটা হচ্ছে 75, আর এটাকে পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এটা যদি কাটাকাটি করে তাহলে 25 দিয়ে 75 কাটলে 3 আর 25 দিয়ে 100 কাটলে পাই আমরা 4। তাহলে উপরে হবে 4 × 40 আর নিচে হবে 3। তাহলে এটা আমরা পেয়ে যাবো 13.13%। এইটা আমরা লাভ পেয়ে যাবো, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22 দিয়েছে মিসিং নাম্বার থেকে, যেখানে আমাদেরকে পি এর ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। তো এটা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে 7 থেকে 15 এসছে, 15 থেকে 31 এসছে, 31 থেকে 63 এসছে। তো এইটা যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে 7 এবং 15-র মধ্যে রিলেশন কোন কীরকম না, 7-এর যদি দ্বিগুণ করি তার পাশাপাশি আমাদের 15 থাকে। একই রকমভাবে 15 দ্বিগুণের পাশাপাশি 31 থাকে এবং 31-এর দ্বিগুণের পাশাপাশি 63 আছে। তাহলে এখানে যদি রিলেশনটা আমরা বার করার চেষ্টা করি তাহলে 7 মাল্টিপ্লাইড বাই 2 মনে হয় 14 + 1 ইকুয়াল টু এটা মানে 15 হয়। তাহলে এই নিয়মটা আমরা পরের ক্ষেত্রেও খাটিয়ে দেখবো, যদি সিদ্ধ হয় তাহলে আমরা এখান থেকে একই রকমভাবে পি এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে তারপরের স্টেপ 15 মাল্টিপ্লাইড বাই 2 মানে হচ্ছে 30 + 1 তার মানে হচ্ছে 31। তারপরের স্টেপ 31 মাল্টিপ্লাইড বাই 2 + 1 না 31 2 হচ্ছে 62 আর আগে হচ্ছে 63। তাহলে এই নিয়মটা আমাদের সিদ্ধ হয়েছে। তারপরে একই রকমভাবে 127 থেকে পি এর ভ্যালু কত হবে সেটা আমরা বার করব। তাহলে 127 মাল্টিপ্লাইড বাই 2 + 1, তাহলে 127কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আমাদের হয় 254 + 1 ইকুয়াল টু হয়ে যাবে 255 হয়ে যাবে। এইটা ইকুয়াল টু আমাদের পি এর ভ্যালু হয়ে যাবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারেন, এর 8 গুণ কাজ অর্ধেক সময় করতে গেলে কতজন লোক লাগবে। তো এই ফর্মুলাটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে, যেখানে আমরা m1 × t1 ডিভাইডেড বাই w1 ইজ ইকুয়াল টু m2 × t2 ডিভাইডেড বাই w2 এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা করতে পারি। যেখানে হচ্ছে m মানে হচ্ছে আমাদের মানুষের সংখ্যা, t মানে হচ্ছে দিন এবং w1 এবং w2 হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল যে কাজ সেটার পরিমাণ। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের জন কত ছিল 12 এবং দিনের সংখ্যা ছিল টাইম ছিল 4 দিন, কাজ ছিল আমাদের কাজটাকে w1 যদি আমরা ধরি
W1কে যদি 1 ইউনিট ধরি তাহলে বলেছে আমাদেরকে 8 গুণ কাজ করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের W2টা হয়ে যাবে আমাদের 8, যেহেতু 8 গুণ বলেছে সেকেন্ড ক্ষেত্রে। তাহলে এখানে W1 মানে যদি 1 বসাই তাহলে ইকুয়াল টু M2টা আমাদের বার করতে হবে, অর্থাৎ জনের সংখ্যা মাল্টিপ্লাইড বাই টি, এখানে বা টাইম কত হবে, টাইম বলেছে অর্ধেক সময়, তাহলে 4 দিনের অর্ধেক কত হবে, 2 দিন হবে। আর এখানে W2 মানে আমরা বসাবো 8। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কী হবে দেখো, কাটাকাটি করলে 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে হয় 4, আর 4টা এদিকে মাল্টিপ্লাই হবে। তাহলে M2 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 4 আর 4 হয়ে যাবে 16, আর 16 মাল্টিপ্লাইড বাই 12। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইটা পাবো 192, অর্থাৎ এত জন আমাদের লোক লাগবে, যেখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 24, 3^1/3, 9^1/9, 3^1/5 এবং 9^1/6 এর মধ্যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি হবে? তো এখানে আমাদের প্রথম সংখ্যাটা আছে 3^1/3, দ্বিতীয় সংখ্যাটি আছে 9^1/6, থার্ডটা আছে 3^1/5 এবং ফোর্থটা আছে আমাদের 9^1/6। তো সবগুলোর বেসগুলো আমরা সমান করার জন্য সেকেন্ড যেটা আছে সেটাকে 9কে যদি আমরা লিখি 3 এর স্কোয়ার, তারপর হচ্ছে 1 এর 6, তারপরে 4 নম্বরটাকে যদি আমরা লিখি 3 এর স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে আমাদের কত, 1 এর 6। তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 3 কত হবে, এটা 1 এর 9 ছিল, তাহলে 3 এর 9 হবে, আর এখানে হবে 3/2/6 মানে 3 1 এর 3, এইটা হবে। এবার আমাদেরকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে, তার মানে আমরা 4টে যে সংখ্যা সেটা কত কত পেলাম দেখো। 4টে সংখ্যা এখন আমরা পাওয়ারগুলো যখন অর্থাৎ বেসগুলো যখন সমান করলাম তখন সংখ্যাগুলো কী কী লিখতে পারি। প্রথম সংখ্যা তো আমাদের দিলে 3^1/3, তারপরেরটা পেলাম 3^2/9, থার্ডটা আমাদের আছে 3^1/5 এবং ফোর্থটা পেয়েছি 3^1/3। এবার আমাদের পাওয়ারগুলো হচ্ছে কম্পেয়ার করতে হবে। পাওয়ারগুলো যেহেতু আমাদের ভগ্নাংশ আছে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে পাওয়ার পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে চাইলে আমাদের পাওয়ারের যে হরগুলো আছে সেগুলো আমরা লসাগু করব। তাহলে প্রথমে ছিল 3, তারপরে আছে 9, তারপর আছে 5, তারপর আছে 3। তো এইটা যদি আমরা লসাগু করে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো 1, 3, 5 এবং 1। তাহলে এটা যদি এলসিএম করি তাহলে এলসিএম করলে হয় 3 3 9 আর 5 হচ্ছে মাল্টিপ্লাই করলে 45, অর্থাৎ আমরা লসাগুটা পাই 45। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সংখ্যার যে পাওয়ারগুলো আছে সেগুলোকে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা সমান ভগ্নাংশ অর্থাৎ সেই ভগ্নাংশগুলোকে একটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে 3 এর পাওয়ার আছে 1/3, তাহলে 1/3কে যদি আমরা 45 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো কত, 15। একই রকমভাবে 2 এর 9কে যদি 45 মাল্টিপ্লাই করি তাহলে এইটা 9 দিয়ে 45 কাটলে 5, এখানে পাবো পাওয়ার কত পাবো 10। তারপরে 1 এর 5 আছে এইটা, তাহলে 1 এর 5কে যদি আমরা 45 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাবো আমরা 9। একই রকমভাবে 1 এর 3 মাল্টিপ্লাইড বাই 45, তাহলে এইটা পাবো আমরা কত, 15। এবার বলেছে এই যে পাওয়ারগুলো আমরা পেলাম সেটা হচ্ছে সবগুলো হচ্ছে একই বেস ছিল। এবার একই বেস মানে হচ্ছে 3 এর পাওয়ার এইগুলো সবগুলো। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 3^15, দ্বিতীয় সংখ্যাটা হবে 3^10, থার্ড সংখ্যাটা হবে আমাদের 3^9 এবং ফোর্থ সংখ্যাটা হবে আমাদের 3^15। এবার এইগুলো যখন আমরা বেসটা সমান পেলাম তাহলে বেস সমান পেলাম, তাহলে যেটার পাওয়ার বেশি সেই সংখ্যাটার ভ্যালু বেশি হবে। তাহলে আমাদের বলেছে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে যেটার 3 বা 3 এর পাওয়ার যেই সংখ্যাটা সবথেকে কম থাকবে সেই সংখ্যাটা আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন সংখ্যাটা বা কোন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থের মধ্যে কোনটার আমাদের 3 এর পাওয়ার সবথেকে কম। তাহলে 15, 10, 9 এবং 15-র মধ্যে সবথেকে 9টা হচ্ছে পাওয়ারটা সবথেকে কম। তাহলে এখানে আমাদের এই যে 3 নম্বর যে সংখ্যাটা দেওয়া ছিল অর্থাৎ 3^1/5 সেই সংখ্যাটা আমাদের এখানে সবথেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পরপর দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1980, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তো এইটা আমরা পরপর দুটি সংখ্যা মানে একটা সংখ্যা যদি এ ধরি তাহলে অপর সংখ্যা কত হবে, তার পরের সংখ্যাটা a+1 হবে। এই দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আমাদেরকে 1980। এবার আমরা এইটা অপশান টেস্ট করে যদি করার চেষ্টা করি তাহলে প্রথমে যদি a এর ভ্যালু যদি, তাহলে এখানে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের a হবে, আর a+1 যেটা হবে সেটা বৃহত্তম। তাহলে এখানে a এর ভ্যালু যদি আমরা 33 বসাই তাহলে a+1 কত হবে, a+1 হবে 34। যে এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 আর 4 মাল্টিপ্লাই করলে আমাদের ইউনিট ডিজিটটা আসছে কত, 2 আসছে 12। তাহলে এখানে 12 ইউনিট ডিজিট 2 আসছে, কিন্তু এখানে আমাদের ইউনিট ডিজিট কত আছে, 0 আছে। তাহলে এই অপশনটা হবে না, অর্থাৎ 33 ধরলে আমাদের উত্তর আসবে না। তারপর আমরা তার পরের অপশন অর্থাৎ a = যদি 44 ধরি তাহলে আমাদের a+1 = হবে 45। এবার দেখো 44 এর 4 আর 45 এর 5 ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করলে আমরা 0 পাবো, আর 0 করলে এটা 0 পাবো মানে 1900 কাছাকাছি আসতে পারে। এবার 44 আর 45 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা 4 4 16 অর্থাৎ 1600 কাছাকাছি আসে এবং 1600 বেশি আসে। একই রকমভাবে যদি 35 আর 36 যদি আমরা ধরি তাহলে এটা
30 হচ্ছে, এটা 900, প্রায় 1000-এর কাছাকাছি আসে, তাহলে এটা তো খুবই কম হয়ে যাচ্ছে। তারপরে যদি আমরা 55 এবং তারপরের সংখ্যা 56 ধরি, তাহলে এটা 50 × 50 করলে আমাদের 2500-র বেশি হয়ে যায়। তাহলে এখানে আমাদের কোনটা হবে? এটা 44 আর 45 যেটা ধরেছিলাম 1600-র কাছাকাছি আসছিল, 40 মাল্টিপ্লাই করলে, তাহলে তার সাথে যদি আমরা 44-45 মাল্টিপ্লাই করি তাহলে এটা 1980 আসবে। তাহলে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে অপশান নাম্বার বি 44। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5 এবং 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 10, 3 এবং 13 ভাগশেষ থাকবে? তো এই অঙ্কটা করার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে আমরা অপশান টেস্ট করে করব, আর একটা হচ্ছে আমরা এলসিএম মেথডে করব। তো এই অঙ্কটা এলসিএম মেথডে যদি করার চেষ্টা করি তাহলে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে 7, 12, 5 এবং 15, সেগুলোর এলসিএম বার করব। এলসিএম বার করে আমরা যদি দেখব যে কত সংখ্যা আসছে, তাহলে সেটাকে মাল্টিপ্লাই করে করে আমাদের 6 অঙ্কের সংখ্যার পাশাপাশি নিয়ে যেতে হবে। তারপরে 6 অঙ্কের সংখ্যার পাশাপাশি নিয়ে যাওয়ার পরে যেই সংখ্যাটা আমরা পাবো 6 অঙ্কের, সেই সংখ্যার সাথে আমাদের কত অ্যাড করতে হবে? 7 থেকে 5 মানে 2, 12 থেকে 10 মানে 2, মানে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 2। তারপরে এলসিএম করে আমরা মাল্টিপ্লাই করে 6 অঙ্কের একটা সংখ্যা কাছাকাছি নিয়ে যাব, অপশানগুলোর কাছাকাছি নিয়ে যাব, তার সাথে আমরা 2 অ্যাড করে দেবো। এইটা হলো একটা প্রসেস, সেটা হচ্ছে এলসিএম মেথড। তো সেটা অনেক বড় হবে, আমরা যদি এটাকে অপশান টেস্ট করে করার চেষ্টা করি তাহলে সহজে করতে পারবো। তো এখানে বলেছে যে সংখ্যাটিকে যখন দেখো 5 দ্বারা ডিভাইড করা হয় তখন সংখ্যাটির শেষে আমাদের 3 ভাগশেষ থাকে। 3 ভাগশেষ থাকে মানে কি? 3 ভাগশেষ মানে আমাদের অপশান যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে 3 এক্সট্রা আছে। তাহলে প্রত্যেকটা অপশান থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে এইখানটা কত হবে? প্রথম অপশানটা কত হবে? প্রথম অপশানটা হবে 999605। দ্বিতীয় অপশানটা আমাদের কত হবে? দ্বিতীয় অপশানটা আমাদের হবে 999595। সবগুলো থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই, কেননা 5 দিয়ে যখন ভাগ করছি তখন 3 অবশেষ থাকছে, তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে 3 এক্সট্রা আছে, তো সেই 3গুলোকে সরালাম। এবার আমাদের এই সংখ্যাগুলো অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা 3 মাইনাস করার পরে যে দুটো অপশান সংখ্যা পেলাম সেগুলো আমাদের 5 দিয়ে ডিভিজিবল। আমরা দেখতেই পাচ্ছি যে 5 দিয়ে ডিভিজিবল হবে, কেননা এদের হচ্ছে ইউনিট ডিজিট আছে 5। সি এবং ডি অপশান থেকে যদি আমরা 5 দিয়ে ডিভিজিবিলিটি চেক করি, অর্থাৎ এগুলো থেকে আমরা যদি আমরা 3 মাইনাস করি তাহলে শেষে আছে 0, বা 0 থেকে 3 মাইনাস করলে প্রত্যেকটা ইউনিট ডিজিট আসবে 7 করে আসবে। তো 7 তো আমাদের 5 দিয়ে ভাগ যায় না ইউনিট ডিজিটে থাকলে, তাহলে আমাদের অপশান নাম্বার সি এবং ডি হচ্ছে আমাদের এই সংখ্যার মধ্যে বা গণনার মধ্যে থাকবে না, অর্থাৎ এগুলোকে আমরা এলসিএম করে পাবো না। তাহলে এগুলো আমরা দুটো অপশান পেলাম যেগুলো হচ্ছে আমাদের 5 দিয়ে ভাগ যায়। এবার আমাদেরকে দেখতে হবে আর কোনটা দিয়ে হয়, অর্থাৎ 12 দিয়ে ভাগ যায় সেইটা বলেছে। তো এবার আমাদের অপশান এ এবং বি আমরা পেলাম যে এটা হচ্ছে 5 দিয়ে ভাগ যায় যখন আমরা 3 মাইনাস করি। তারপর আমরা দেখব যে 12টা যদি আমরা ধরি তাহলে 12 মানে আমরা লিখতে পারি 3 মাল্টিপ্লাইড বাই 4। তাহলে 12 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায় তাহলে সেটাকে 3 এবং 4 দুটো সংখ্যা দিয়েই ভাগ যেতে হবে। এবার অপশান নাম্বার এ এবং বি আমরা এলিমিনেট করে পেয়েছি। তারপর অপশান নাম্বার এ থেকে যদি আমরা কত মাইনাস করব, যখন 12 দিয়ে ভাগ করা হয় তখন 10 অবশেষ থাকে, তার মানে প্রথম সংখ্যা থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে এটা কত পাবো? এটা পাবো আমরা 999,598। এবং সেকেন্ড সংখ্যা থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে এটা আমরা পাবো 999,588। তো এইগুলো হচ্ছে আমাদের 12 দিয়ে ভাগ যাবে, যেহেতু এই প্রথম যে অপশানগুলো ছিল সেগুলোতে 10 এক্সট্রা ছিল, তাহলে 10 বাদ দিয়ে যে দুটো পেলাম সেগুলোতে আমাদের 12 ভাগ যাবে। এবার আমরা দেখব যে 12 দিয়ে ভাগ যাওয়া মানে আমাদের 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে অপশান দুটির মধ্যে কোনটা 4 দিয়ে ভাগ যাবে? আর 4 দিয়ে ভাগ যাওয়ার রুলস হচ্ছে লাস্টের দুটো ডিজিট হয়ে আমাদেরকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে প্রথম অপশানে আমাদের 98 আছে এবং দ্বিতীয় অপশানে আমাদের 88 আছে। তো প্রথমে 98তে আমাদের 4 দিয়ে ভাগ যায় না, তার জন্য প্রথম অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। 88 যেহেতু আমাদের 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের অপশান নাম্বার বিতে যে নাম্বারটা পেয়েছি 10 মাইনাস করে সেটা আমাদের 4 দিয়ে ভাগ যাবে। তার মানে আমাদের অপশান নাম্বার এ এখানে এলিমিনেট হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, যেটা হচ্ছে আমাদের 7, 12, 5 এবং 15 দ্বারা ভাগ করলে নিম্নলিখিত যে অবশেষগুলো থাকবে সেগুলো থাকছে। তাহলে এখানে 26 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলে 3 বছর এবং 4 বছরের সুদের পার্থক্য হচ্ছে 42 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? তো আমাদেরকে কিছু পরিমাণ যদি টাকা দেওয়া থাকে, পি পরিমাণ যদি টাকা দেওয়া থাকে আর তার উপর যদি সরল সুদ খাটে, তাহলে পি পরিমাণের 3 বছরের যদি সরল সুদ আমাদের দেওয়া আছে 5%, তাহলে 3 বছরের টোটাল সুদ কত হবে? 3 5 হচ্ছে 15%। তাহলে 4 বছরের সরল সুদ কত হবে? 4 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে এটা হয়ে যাবে 20%। আর এখানে আমাদেরকে বলা আছে 4 বছর এবং 3 বছরের যে সুদের পার্থক্য সেটা আমাদের 42 টাকা দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজের যে পার্থক্য সেটা আমরা পেয়েছি 20 মাইনাস 15, তার মানে এটা হচ্ছে 5%। এই 5%-এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 42 টাকা। তাহলে এখান থেকে আসল বার করতে গেলে আমাদের আসল জানি সবসময় 100% হয়, তাহলে 5% ভ্যালু যদি 42 টাকা হয় তাহলে 100% ভ্যালু অর্থাৎ আসল পি ইজ ইকুয়াল টু কত হবে?
42 মাল্টিপ্লাইড বাই 20, যেহেতু এখানে 5 থেকে 100 হয়েছে 20 মাল্টিপ্লাই করে, তাহলে 42কে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে এইটা আমরা পাবো 840 টাকা আমাদের আসলের পরিমাণ, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 20টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং পরের 7টি সংখ্যার গড় হচ্ছে 10, তাহলে শেষ সংখ্যাটি কত হবে? তো প্রথমে আমাদেরকে দেওয়া হচ্ছে 20টি সংখ্যার গড় 12, তাহলে 20টি সংখ্যার সমষ্টি কত হবে? আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে 20টি সংখ্যার সমষ্টি হয়ে যাবে 12 দিয়ে 24 অর্থাৎ 240। তারপর আমাদেরকে দেওয়া আছে প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে প্রথম 12টি সংখ্যার সমষ্টি কত হবে? 12 মাল্টিপ্লাইড বাই 11 ইকুয়াল টু এইটা পাবো 132। তারপরে 7টি সংখ্যার গড় হচ্ছে 10, তারপরে 7টি সংখ্যার সমষ্টি 7 মাল্টিপ্লাইড বাই 10, তার মানে এইটা পাবো আমরা 70। এবার এখানে দেখো পরে আমাদেরকে বলেছিল 12 প্লাস 7, মানে টোটাল আমরা এখানে কটা সংখ্যা পেলাম? 19টা সংখ্যা পেলাম। এই 19টা সংখ্যার সমষ্টি কত হবে? 132 প্লাস 70, তাহলে এটা যোগ করলে আমরা পাবো 202 পাবো। আমরা 19টি সংখ্যার সমষ্টি, তাহলে আমাদের 20টি সংখ্যার সমষ্টি 240 পেয়েছিলাম এবং 19টি সংখ্যার সমষ্টি পেলাম 202, তাহলে লাস্ট সংখ্যা কত হবে? লাস্ট নাম্বার 20টি সংখ্যার সমষ্টি 240 আর 19টি সংখ্যার সমষ্টি হচ্ছে 202, তাহলে এটা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাবো 38, অর্থাৎ লাস্ট বা 20তম সংখ্যাটি আমাদের 38, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 29 দিয়েছে আমাদের সিম্পলিফিকেশান থেকে, যেখানে 1/5 মাল্টিপ্লাইড বাই 7 প্লাস 1/7 মাল্টিপ্লাইড বাই 9 প্লাস 1/9 মাল্টিপ্লাইড বাই 11 এরকম করে 23 মাল্টিপ্লাইড বাই 25 পর্যন্ত দেওয়া আছে। এর ভ্যালু কত হবে? তো প্রথমে একটা টার্ম নিয়ে যদি আমরা এটা জিনিসটা কেমন আছে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের আছে 1 মাল্টিপ্লাইড বাই 7, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 7কে আমরা কীভাবে লেখার চেষ্টা করি? দেখো 1 মাইনাস 1/5 মাইনাস 1/7 যদি লেখার চেষ্টা করি, তাহলে এটা কি হচ্ছে? এটা কি আমাদের একই রকম হচ্ছে? ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো সেটা আমরা দেখব। তাহলে এটা লসাগু করলে হবে 5 মাল্টিপ্লাইড বাই 7, এটা উপরে হবে 7 মাইনাস 5, তাহলে 7 মাইনাস 5 করলে এটা আমরা পাচ্ছি 2/5 মাল্টিপ্লাইড বাই 7, কিন্তু আমাদের এখানে 1/5 মাল্টিপ্লাইড বাই 7 ছিল, এইটাকে মাইনাস করে লেখার সময় 2/5 মাল্টিপ্লাইড বাই 7 আসছে। তো এই 2টাকে যদি আমরা সরানোর চেষ্টা করি, তাহলে 2টাকে সরানোর চেষ্টা করলে আমরা কী করব? উপর নিচে যদি আমরা উপরে এটাকে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পরে যদি আমরা 1/5 মাইনাস 1/7 লিখি, তাহলে এটা কী হবে? দেখো এইটা তো লসাগু করলে আমরা পাবো 2/5 মাল্টিপ্লাইড বাই 7, আর এখানে হাফ আছে, তাহলে এই হাফ 2 আর উপরে যেটা 2টা আসবে সেটা কেটে যাবে, তার মানে আমাদের 1/5 মাল্টিপ্লাইড বাই 7 আসবে। তাহলে এখানে আমরা কীভাবে লিখতে পারি সেটা দেখো। প্রথমে যে টার্মটা দেওয়া আছে 1/5 মাল্টিপ্লাইড বাই 7, এইটাকে আমরা লিখতে পারি বাইরে হাফ আর ভেতর হচ্ছে 1/5 মাইনাস 1/7। তারপরের টার্মটাকে একই রকমভাবে হাফ বাইরে কমন নেব, যেহেতু উপরে একটা এক্সট্রা 2 আসবে সেটাকে কাটার জন্য আমরা হাফটাকে বাইরে নিচ্ছি। এইটাকে আমরা লিখতে পারি 1/7 মাইনাস 1/9। তারপরের টার্মটাকে আমরা লিখতে পারি হাফ বাইরে 1/9 মাইনাস 1/11, এরকম করে আমরা ডট ডট দিয়ে শেষ পর্যন্ত লিখব। তাহলে এইটা প্রত্যেকটা টার্ম থেকে যদি আমরা বাইরে যদি হাফ কমন নিই, তাহলে কী লিখতে পারি? প্রত্যেকটা টার্মে আমাদের হাফ কমন আছে, তাহলে হাফ যদি কমন নিই তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ছিল 1/5 মাইনাস 1/7, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আছে 1/7 মাইনাস 1/9, তারপরে আমাদের আছে দেখো 1/9 মাইনাস 1/11, তারপরে এরকম করতে করতে আমাদের কত আসবে? এইটা আসবে 1/23 মাইনাস 1/25। তো এইটা যদি আমরা কাটি তাহলে 1/5 এইটা আমাদের তো থাকবে 1/7 প্লাস 1/7 মাইনাস 1/7 কাটবে, মাইনাস 1/9 প্লাস 1/9 কাটবে, এরভাবে কাটতে কাটতে আমাদের সবগুলো কেটে যাবে, আর আমাদের এখানে থাকবে বাইরে হাফ আর ভেতরে থাকবে 1/5 মাইনাস 1/25। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে? ভেতরে লসাগু হবে আমাদের 25, তাহলে 25 যদি লসাগু করি তাহলে এইখানে হবে 5 মাইনাস 1, তাহলে উপরে হবে আমাদের 4 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 25, তাহলে 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে পাই 2, তাহলে 2 উপরে থাকছে আর নিচে থাকছে 25, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে 2/25, যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে। 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 9:2, পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তো 4 বছর আগে ফাদার এবং সনের যে বয়সের অনুপাত সেটা দেওয়া ছিল 9:2 দেওয়া আছে, এবং বলেছে পিতার বর্তমান বয়স বলেছে 40 বছর। তো ফাদারের প্রেজেন্ট এজ যদি 40 বছর হয়, তো পিতার 4 বছর আগে বয়স কত হবে? 40 মাইনাস 4 মানে হবে 36 বছর। তাহলে এখানে অনুপাতটা দেওয়া আছে আমাদেরকে 4 বছর আগের, আমরা পিতার বয়স 4 বছর আগে বার করলাম, তাহলে পিতার বয়স 9 ইউনিটের ভ্যালু, অর্থাৎ 4 বছর আগে যে 9 ইউনিট ছিল সেটার ভ্যালু আমাদের বয়সে কত ছিল?
36 বছর, তাহলে এখানে 9 থেকে 36 পাচ্ছি কী করে, 4 দিয়ে মাল্টিপ্লাই করে। একই রকমভাবে 2কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পাবো কত, 8 বছর। এই 8 বছরটা পুত্রের বয়স, কিন্তু এটা হচ্ছে 4 বছর আগের বয়স। তাহলে পুত্রের যদি বর্তমান বয়স নির্ণয় করতে চায় তাহলে প্রেজেন্ট সনের এজ কত হবে, 4। এটা হচ্ছে 4 বছর আগের, 8 বছর প্লাস 4, এটা হচ্ছে বর্তমান বয়স। তার মানে 4 + 8 করলে এখন 12 বছর বয়স হয়ে যাবে এখন পুত্রের, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি একত্রে কাজ 12 দিনে এবং সেই কাজই সি ও এ করতে পারে 15 দিনে। তাহলে সি একা ওই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? তো এই অঙ্কগুলো আগে আমাদের করা হয়েছে, যেখানে a + b = 10, b + c = 12 এবং c + a = 15। এইটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে হবে 60 ইউনিট, যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে a + b এর এফিসিয়েন্সি হবে 6, b + c এর এফিসিয়েন্সি হবে 5 এবং c + a এর এফিসিয়েন্সি হবে 4। তো এখান থেকে যদি আমরা উভয় দিকে যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো 2 × a + b + c = এদিকে কত পাবো, এফিসিয়েন্সির যোগফল, সেটা পাবো আমরা 6 আর 4 10, 5 হচ্ছে 15। তাহলে a + b + c = আমরা কত লিখতে পারি, 2টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 15/2। এবার এখান থেকে আমাদেরকে c কতদিনে কাজ করতে পারবে তার জন্য c এর এফিসিয়েন্সিটা দরকার। তাহলে a + b + c এর এফিসিয়েন্সি হচ্ছে 15/2 এবং a + b এর এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে a + b এর জায়গায় যদি আমরা 6 বসিয়ে দিই তাহলে এখান থেকে লিখতে পারি c = 15/2 - 6। তাহলে এটা যদি লসাগু করি তাহলে 15 - 12 / 2, তাহলে এইটা কত হবে, 3/2। এইটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে। এবার সি কতদিনে কাজটি শেষ করবে সেটা কি করে বার করবে, দেখো সি এর এফিসিয়েন্সি আমরা পেলাম 3/2 আর এখানে আমাদের টোটাল ওয়ার্ক ছিল 60 ইউনিট। তাহলে সি এর কতদিন সময় লাগবে কাজটি শেষ করতে, তাহলে সি = টোটাল ওয়ার্ক / সি এর এফিসিয়েন্সি, তার মানে হচ্ছে 3/2। এই 3/2টা আমাদের 3টার উপরে থাকবে, নিচে থাকবে আর 2টো উপরে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 দিয়ে 60কে কাটলে হয় 20, তাহলে সি = হয়ে যাবে আমাদের 20 2 হচ্ছে 40 দিন হচ্ছে সি এর কাজ করতে সময় লাগবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 32 দিয়েছে সিম্পলিফিকেশন থেকে। তো এই অঙ্কগুলো করার একটা প্রসেস হচ্ছে, আমাদের কটা টার্ম আছে প্রথমে দেখতে হবে। তো আমাদের প্রথমে টার্ম আছে 4টে, তাহলে 4টে টার্মে যেটা পূর্ণ ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, সেইটাকে আমরা বাইরে নিয়ে নেব, অর্থাৎ 777 / 4 প্লাস যেগুলো আমাদের ভগ্নাংশ আছে সেগুলোকে পরপর যোগ করে দেবো। তার মানে হচ্ছে 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 এবং 4/5। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 7 হয় 28, হাতে থেকে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, 0 হাত থেকে 3, 4 7 28 আর 3 হচ্ছে 31। তাহলে এইটা মাল্টিপ্লাই করে আমরা পেলাম 3108 প্লাস এইটা 5। তাহলে উপরে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে 4 আর 3 হয় 7 আর 3 হয় 10, তাহলে এখানে পেলাম 10। তাহলে 3108 প্লাস এখানে হবে 2, তাহলে এটা যদি যোগ করি তাহলে হবে 3110। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে 67,600 জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোকসংখ্যা বৃদ্ধি পায় তবে 2 বছর আগে গ্রামের জনসংখ্যা কত ছিল? তো আমরা এই অঙ্কগুলো করার জন্য আমার ভগ্নাংশটা পার্সেন্টেজ যেটা আছে সেটা প্রথম ভগ্নাংশ করব। তো 4% মানে 4/100, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/25। তো প্রথম বছর যদি জনসংখ্যা যদি 25 ইউনিট থাকে তাহলে তারপরের বছর বেড়ে 26 ইউনিট হবে, 1 ইউনিট বাড়বে দিয়ে। তো আমরা যদি ধরি যে 2 বছর আগে জনসংখ্যা ছিল পি, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 2 বছর পরে 25 ইউনিটে 1 ইউনিট বাড়বে মানে 26 / 25। তারপরে বছর কত হবে, 26 / 25 = এটা 2 বছরে বেড়ে কত হয়েছে, এইটা দেওয়া আছে আমাদেরকে 67,600। তাহলে এইটা এখান থেকে যদি আমরা পি এর ভ্যালুটা নির্ণয় করতে পারি তাহলে আমরা বার করে ফেলবো যে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল। তাহলে এখানে পি = আমরা যদি লিখি তাহলে পি = বার করতে চাইলে আমরা 676 00 × কত হবে 25 আর এখানে 26 × 26 করলে আমাদের হয় 676, 26 স্কোয়ার। তাহলে এইটা যদি কাটি তাহলে এখানে আমরা পাবো 100। এবার 25 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই, 625 হচ্ছে 25 স্কোয়ার আর 00 মানে হচ্ছে 62,500 জন জনসংখ্যা ছিল আমাদের 2 বছর আগে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয়মূল্যে বিক্রয় করলে আমাদের 25% লাভ থাকবে? তো এই অঙ্কটাতে আমাদের বলা আছে সিপি অর্থাৎ ক্রয়মূল্য এবং এসপি অর্থাৎ বিক্রয়মূল্য দুটোই সমান, তারপরেও আমাদের 25% লাভ হয়েছে। 25% লাভ হয়েছে কী করে, কেননা আমরা বিশুদ্ধ মিল্কের সাথে জল মিশিয়েছি, তার জন্য আমাদের লাভটা হয়েছে। তো এইটা আমরা পার্সেন্টেজ যে ভ্যালুটা দেওয়া আছে সেটা থেকে অঙ্কের উত্তরটা বার করতে পারবো। তো এখানে আমাদেরকে দেওয়া আছে 25% লাভ, তাহলে 25% মানে আমরা লিখতে পারি 25 / 100, তাহলে এইটা হবে আমাদের 1/4। এই 1/4 যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটা কিসের না 4 ইউনিট যেটা ছিল সেটা ছিল আমাদের পিওর মিল্ক।
এবং 1 ইউনিট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার। তাহলে এখানে ওয়াটার এবং মিল্কের যদি আমরা রেশিওটা বার করতে চাই তাহলে কত হবে, তাহলে মিল্ক রেশিও ওয়াটার ইজ ইকুয়াল টু এটা হবে 4:1। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 5:4, একটি খুঁটি অতিক্রম করার সময়ের অনুপাত হচ্ছে 4:3। তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত ছিল? তো আমরা জানি যখন কোনো ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তো এখানে আমরা দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং সময়ের অনুপাত দেওয়া আছে। আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে গতিবেগের অনুপাত, গতিবেগ ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস বাই টি। তো এখানে আমাদেরকে গতিবেগটা বার করতে হবে। তাহলে এখানে আমরা যদি লিখি যে প্রথম ট্রেনের গতিবেগ v1 এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ v2 ইজ ইকুয়াল টু এটার সমান আমরা কত লিখতে পারি, দৈর্ঘ্যের অনুপাত। দৈর্ঘ্য মানে হচ্ছে খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে প্রথম ট্রেনের যে দৈর্ঘ্যের অনুপাত সেটা দেওয়া আছে আমাদেরকে, দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 5 ইউনিট, আর টাইম দেওয়া আছে আমাদেরকে কত 4। এবার দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে আমাদেরকে দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 4, আর সময়টা দেওয়া আছে 3। এবার এটা ডিভিশন হিসেবে আছে তার জন্য এটা উল্টে যাবে। তার মানে এখানে হবে উপরে হবে 3 আর নিচে হবে 4। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে 3 × 5 = 15 আর নিচে হবে 4 × 4 = 16। তাহলে v1 রেশিও v2 অর্থাৎ ট্রেন দুটির গতিবেগের অনুপাত এইটা হয়ে যাবে আমাদের 15:16, যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অনুপাত, সঠিক উত্তর। 593 পাওয়ার দেওয়া আছে 23 এবং 124 পাওয়ার দেওয়া আছে 26। তাহলে এই যে মাল্টিপ্লিকেশনটা দেওয়া আছে তার এককের ঘরের অঙ্ক কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এই অঙ্কগুলো করার সময় আমরা যে সংখ্যাটা দেওয়া আছে প্রথমে সেটা 593, তার একক সংখ্যা নেব বা একক ঘরের যে অঙ্ক সেটার মাথায় পাওয়ারটা লিখব, মাল্টিপ্লাইড বাই পরের সংখ্যার যে এককের ঘরের অঙ্ক 4 সেটার মাথায় তার পাওয়ারটা লিখব। তো এখানে দেখো পাওয়ারগুলো হচ্ছে 23 আর হচ্ছে 26, এইটা হচ্ছে অনেক বড় সংখ্যা। তার জন্য কি করব না, আমরা 23কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে রিমাইন্ডার কত পাবো, 4 × 5 = 20। তাহলে এখানে 3 হচ্ছে রিমাইন্ডার থাকে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আছে পাওয়ার আছে 26, 26কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে 4 × 6 = 24 পাই। তাহলে আর রিমাইন্ডার পাই এখানে 2। তাহলে যে রিমাইন্ডারগুলো পেলাম 4 দিয়ে ভাগ করার পরে পাওয়ারগুলোকে সেগুলো সেই সংখ্যার মাথায় লিখব। তাহলে এখানে 3-এর পাওয়ার হবে 3 মাল্টিপ্লাইড বাই 4-এর পাওয়ার হবে 2। তাহলে এখানে 3-এর পাওয়ার যদি 3 করি তাহলে 3 × 3 হয় 9 আর 3 × 9 হয় 27 মাল্টিপ্লাইড বাই 4 × 4 হয় 16। তারপরে এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে 6 আর 7 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ইউনিট ডিজিট কত আসবে, ইউনিট ডিজিট হবে 2, যেহেতু 42-এর 2 সবশেষে বসবে তার জন্য এখানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, এককের ঘরের সংখ্যা বা ইউনিট ডিজিট হয়ে যাবে 2, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 160 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে। আমাদের এখানে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8, তাহলে এখানে আমরা দুটি সংখ্যার যদি অনুপাত বা দুটি সংখ্যা আমরা কত ধরতে পারি, একটা যদি ধরি 8x, অপরটি হবে কত 8y। কেননা দুটি সংখ্যার গসাগু হয় এমনভাবে হবে যাতে দুটি সংখ্যার মধ্যে যে কমন পার্টটা থাকে সেই কমন পার্টটা তাদের গসাগু হয়। তাহলে এখানে আমরা দুটি সংখ্যা ধরতেই পারি, একটা 8x এবং একটা 8y। তাহলে এখানে তাদের গসাগু সংখ্যা দুটি যদি আমরা ধরলাম তাহলে তাদের লসাগু মানে কি লিখতে পারি, দেখো লসাগু মানে হচ্ছে সব থেকে বড় তাদের মধ্যে কী কী আছে। তাহলে এখানে লসাগু আমরা লিখতে পারি 8, দুটোর মধ্যে কমন আর দুটোর মধ্যে আলাদা আলাদা আছে xy। তাহলে 8xyটা হবে এই দুটি সংখ্যার লসাগু। এটা সমান দেওয়া আছে আমাদেরকে কোশ্চেনে 160। তাহলে xy ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 160কে 8 দিয়ে ভাগ করলে পাই আমরা 20। তাহলে xy ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, যদি 20কে দুটি সংখ্যার গুণফল আকারে লিখি তাহলে 5 × 4 করতে পারি xy। তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু 5 করতে পারি এবং y ইজ ইকুয়াল টু 4 ধরতে পারি বা এর উল্টোটাও ধরতে পারি। তাহলে এখানে আমরা x ইজ ইকুয়াল টু 5 এবং y ইজ ইকুয়াল টু 4 যদি ধরি তাহলে সংখ্যাগুলি কী হবে, যদি x এর মান বসায় তাহলে একটা হবে 40 এবং y এর যদি মান যদি বসায় তাহলে এটা হবে 32। তাহলে আমাদেরকে বলেছিল সংখ্যা দুটির যোগফল কত হবে। সংখ্যা দুটির যোগফল মানে আমরা হচ্ছে 40 আর 32 যদি যোগ করি তাহলে এইটা আমরা পেয়ে যাব 72 পেয়ে যাব সংখ্যা দুটির যোগফল, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। তো এখানে আমরা 10%-এর ভ্যালু আমরা জানি যে যদি ভগ্নাংশ করি তাহলে 10% ভ্যালু হচ্ছে 10 / 100, তার মানে এটা আমরা জানি 1/10 হয়। একই রকমভাবে 20% মানে আমরা জানি 20/100, এইটা মানে আমরা জানি 1/5। আর 30% মানে 30/100, তার মানে এইটা আমরা লিখতে পারি 3/10। এবার এই যে সংখ্যাগুলো বা ভগ্নাংশগুলো আমরা পেলাম তার মানে বোঝাই, এর মানে হচ্ছে আমরা 10 যদি একটা সংখ্যা হয় তাতে 1 ইউনিটের হচ্ছে আমরা ছাড় দেব এবং 1/5 একটা সংখ্যা যেখানে 5 ইউনিট সংখ্যাটা তার উপরে 1 ইউনিটের ছাড়। একই রকমভাবে 30% ছাড় মানে হচ্ছে একটা সংখ্যা যদি 10 ইউনিট হয় তার উপরে আমরা 3 ইউনিট ছাড় দেব। এবার এটা আমরা যদি করি তার প্রথমে যদি অ্যাকচুয়াল সংখ্যাটা থাকে এবং পরে যদি ডিসকাউন্টের পরে যে সংখ্যাটা থাকবে সেইটা যদি আমরা ডিসকাউন্টেড
ফ্র্যাকশন বা ডিসকাউন্টেড যে নাম্বারটা থাকে সেইটা যদি আমরা লেখার চেষ্টা করি অনুপাত হিসেবে, তাহলে এখানে দেখো প্রথমে 10 ইউনিট ছিল, তাতে যদি আমরা 1 ইউনিট ছাড় দিই তাহলে আমরা সংখ্যাটা কত হবে 9 ইউনিট। একই রকমভাবে দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 20% ছাড়ের ক্ষেত্রে 5 ইউনিট যদি থাকে তাহলে 1 ইউনিট ছাড়, তার মানে এটা আমরা 4 ইউনিট লিখতে পারি। এবং থার্ড ভগ্নাংশ অর্থাৎ 30% ছাড়ের ক্ষেত্রে যদি আমাদের 10% কোনো সংখ্যা হয়, তারপর 10 যদি সংখ্যা হয় তার উপর 3 ইউনিট ছাড় দিলে আমরা সংখ্যাটা থাকে কত 7 ইউনিট। এবার এইটা যদি আমরা উভয় দিকে যদি মাল্টিপ্লাই করে লেখার চেষ্টা করি, তাহলে প্রথমে যদি কাটাকাটি করি তাহলে কত হবে দেখো, এখানে আমরা বাদিকে লিখতে পারি 100, 10 10 100 মাল্টিপ্লাইড বাই 5, আর এদিকে আমরা লিখতে পারি 7 9 63 মাল্টিপ্লাইড বাই 4। এইটা আমরা রেশিও হিসেবে লিখতে পারি। তাহলে এইটাকে আমরা কতদূর ভাঙতে পারি দেখো, আমরা অনুপাতটা কী পেলাম, এই 4 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে পাই 25, তাহলে বাম দিকে আমরা পেলাম 25 গুণিত 5 মানে হচ্ছে 125, এবং ডান দিকে পেয়েছি 63। এবার এইটা 125 যদি আমাদের আসল সংখ্যা হয়, তারপরে ছাড়ের পরে সেটা হয় 63 ইউনিট। তাহলে এখানে আমাদের টোটাল ছাড় কত হয়েছে, টোটাল ছাড় হয়েছে 62 ইউনিট। 62 ইউনিটের ছাড় দেওয়া হয়েছে কার উপরে, 125 ইউনিটের উপরে। তাহলে এইটা আমরা পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করব 100 দিয়ে। এবার 125কে 25 দিয়ে কাটলে হয় 5, এবং 100কে 25 দিয়ে কাটলে হয় 4। তাহলে উপরে আমরা কত পাচ্ছি, 4 2 8 হচ্ছে 4 6 24, অর্থাৎ 248 ডিভাইডেড বাই 5। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 5 হয় 20, তাহলে এখানে 4 পয়েন্ট। এবার অপশান দেখো, 4 5 20, তাহলে আমাদের কত থাকে 48 থাকে, 5 9 45, অর্থাৎ 49 সামথিং আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশান নাম্বার ডি। একটাই উত্তর আছে, অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে সঠিক উত্তর। চিনির দাম পরপর 20% এবং 10% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পাবে? তো এই অঙ্কগুলো কমন টাইপের অঙ্ক, যেগুলো আমরা একটা ফর্মুলার অ্যাপ্লাই করে করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে x + y + xy ডিভাইডেড বাই 100। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এক্সের ভ্যালু 20 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10 বসিয়ে সমাধান করব। তাহলে 20 জায়গায় এক্সের জায়গায় যদি 20 বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি 10 বসাই, তাহলে 20 + 10 + 20 মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই 100। তাহলে উপরে দুটো শূন্য নিচের দুটো শূন্য যদি কাটে তাহলে এই দুটো যোগ করলে আমরা পাই 30, আর এদিকে থাকে 2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 32%। আমাদের 32% হয়ে যাবে আমাদের সমতুল্য ছাড়ের পরিমাণ, মোটের উপর শতকরা বৃদ্ধি, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 10 টাকায় 5টি ডিম ক্রয় করে 5 টাকায় 10টি ডিম বিক্রি করলে ক্ষতির শতকরা হার কত? তো এখান থেকে আগে আমরা প্রত্যেকটা ডিমের অর্থাৎ একটা ডিমের কস্ট প্রাইস বার করবো এবং একটা ডিমের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বার করবো, তারপরে দেখবো আমরা ক্ষতির হার কত হচ্ছে। তো এখানে দেখো আমরা 5টা ডিম যদি 10 টাকায় কিনি, তাহলে একটা ডিমের কস্ট প্রাইস কত হবে, 10/5 মানে হবে 2। তাহলে আমাদের কস্ট প্রাইস কত হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 2 টাকা। তাহলে একটা ডিম আমরা 2 টাকায় পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কস্ট প্রাইস আমরা পাচ্ছি 2, এবং সেলিং প্রাইস কত হবে দেখো, সেলিং প্রাইস বলছে 10টা ডিম হচ্ছে 5 টাকায় কিনছে, তাহলে 10টা ডিম হচ্ছে 5 টাকায় বিক্রি করছে, তাহলে একটা ডিম কত টাকা বিক্রি করবে, এইটা হবে 5/10, তার মানে হচ্ছে 0.5। তাহলে সেলিং প্রাইস আমাদের কত হচ্ছে, সেলিং প্রাইস হচ্ছে 0.5। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের যখন কস্ট প্রাইস ছিল 2 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 0.5 টাকা, তাহলে এখান থেকে আমাদের লস হচ্ছে নিশ্চয়ই। লস কখন হয়, যখন আমাদের সেলিং প্রাইসটা কম হয়। তাহলে এখানে লসটা কত হচ্ছে, লসটা হচ্ছে 1.5 অর্থাৎ 1.5 টাকা। তাহলে এই 1.5 টাকা যে লসটা হচ্ছে সেটা কত ইউনিটের উপর লস হচ্ছে না, 2 টাকার উপর লস হচ্ছে। এইটা গেলো আমাদের টোটাল যে ক্ষতির যে ভগ্নাংশ। এবার এটাকে পার্সেন্টেজ করার জন্য আমরা করব 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে একটা 10 হবে, 10 দিয়ে 100 কাটলে 10, আর 2 দিয়ে 10 কাটলে হচ্ছে 5। তাহলে এইটা 5 15 হচ্ছে 75%। আমাদের যে ক্ষতির হার সেটা 75%, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 41 দিয়েছে সিম্পলিফিকেশান থেকে, যেগুলোতে এই অঙ্কগুলোকে দেখে আমাদের বুঝতে হয় যে বীজগাণিতিক কোনো ফর্মুলা আসছে কি না। তো প্রথমে যদি দেখো তাহলে চেষ্টা করবে যে 0.835 আছে দুবার, তার মানে এটাকে আমরা 0.83 আছে 3 বার আছে, তারপরে 0.165 এইটা 3 বার আছে মাল্টিপল হিসেবে, তারপরে এখানে আছে 0.835 মাল্টিপল, তারপরে এটার সাথে মাল্টিপল, আর এটা আছে দুবার। তাহলে এটাকে আমরা যদি 0.835 ইকুয়াল টু যদি আমরা এ ধরি, অর্থাৎ 0.835 ইকুয়াল টু যদি এ ধরি এবং 0.165 ইকুয়াল টু যদি বি ধরি, তাহলে আমাদের ফরম্যাটটা কেমন আসছে না, উপরে আছে আমাদের এ কিউব অর্থাৎ 0.835 তিনবার গুণ আকারে আছে এই পর্যন্ত, তাহলে সেটাকে আমরা এ কিউব আকারে লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি বি কিউব অর্থাৎ 0.165-এর 3টে আছে, তাহলে সেটাকে আমরা 3টে পাশাপাশি গুণ আকারে থাকা মানে কিউব আকারে লিখতে পারি। এবং নিচে আছে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার,
এরকম ফর্ম্যাট আছে। এবার আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটি কী হয় না, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আর নিচে তো আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আগে থেকে ছিল। তাহলে উপরে আর নিচে এই টার্মটা যদি কাটি তাহলে আমাদের কী থাকে, এটা থাকে এ প্লাস বি আমাদের পড়ে থাকে। তাহলে এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে 0.835 এবং 0.165 যোগফল। তাহলে এটা যোগ করলে হয় 5, আর 5 হয় 10 শূন্য, হাতে থাকে 1, 6 আর 3 9, হাতে থাকে 10 শূন্য, হাতে থাকে 1, 8 আর 3 9, হাতে রাখা হচ্ছে 10। তাহলে এখানে 3টে সংখ্যার পর দশমিক, তার মানে এখানে আমাদের 1 হয়ে যাবে উত্তর, অর্থাৎ এখানে অপশান নাম্বার বি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। তো এখানে ঘনের গড় আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এটা আমরা কী করে করব, দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে যে 1 থেকে 25 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা বলতে আমরা 1 থেকে 25 বলেছে, তার মানে 2 থেকে শুরু করব, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, তারপরে 22, 24 এই পর্যন্ত যাবে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে 12টা টার্ম আছে। তার মানে আমাদের জোড় সংখ্যা 1 থেকে 25 পর্যন্ত টোটাল 12টা জোড় সংখ্যা আছে। তাহলে এই যে 12টা জোড় সংখ্যা পেলাম, তাদের আমাদের ঘনের গড় বার করতে বলেছে। ঘনের গড় মানে আমাদেরকে কী বলেছে, ঘনের গড় মানে আমাদেরকে বলেছে 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 8 এর কিউব, এই পর্যন্ত আমাদের টোটাল কটা টার্ম আছে, 12টা টার্ম আছে, 12 টার্ম আছে। এই যে ঘনগুলো আমরা পাবো তাদের যোগ করে তাদের আমরা টোটাল নাম্বার অফ টার্ম অর্থাৎ 12 দিয়ে ডিভাইড করে দেবো। তো এখানে আমাদের টোটাল যে ঘনের যে ফর্মুলা অর্থাৎ টোটাল যে সমষ্টির যে ফর্মুলা সেটা হয় এন সংখ্যক যদি আমাদের টার্ম থাকে, স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যা যদি টার্ম থাকে, তাহলে তাদের ঘন অর্থাৎ কিউবের যোগফলের ফর্মুলা হয় 2 ইন্টু এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের সামের ফর্মুলা। অর্থাৎ প্রথম এন সংখ্যক যদি আমাদের জোড় স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে তাদের ঘন বা কিউবের যোগফলের এটা হচ্ছে ফর্মুলা। এবার আমাদেরকে যোগফল বার করতে বলেছে আমাদেরকে গড় বা অ্যাভারেজ বার করতে বলেছে। তাহলে অ্যাভারেজ কটা নাম্বারের, টোটাল আমরা পেলাম 12টা নাম্বার। তাহলে এই যে যোগফলটা যে ফর্মুলা সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাবো। তাহলে এখানে 2 ইন্টু এন স্কোয়ার মানে হচ্ছে 12 ইন্টু 12, যেহেতু টোটাল টার্ম এন মানে আমরা পেয়েছি 12, তাহলে এখানে 12 ইন্টু 12 প্লাস 12 প্লাস 1 তার স্কোয়ার, আর নিচে আছে 12। তাহলে 12 দিয়ে যদি কাটি তাহলে উপরে থাকে হচ্ছে 12 দিয়ে হচ্ছে 24 প্লাস ব্র্যাকেটের ভেতর হচ্ছে 12 প্লাস 1 মানে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 বা 169। তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 4 9 36, লাস্টের ডিজিট হবে 6, তার মানে অপশান নাম্বার সি 4056 হচ্ছে আমাদের এই সংখ্যাগুলির গড় হয়ে যাবে। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক। কোশ্চেন নাম্বার 43, এই অঙ্কটাতে আমাদের একটা বিশেষ রাশি দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্স এর স্কোয়ারের ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে দেখো আমাদের বড় যে রাশিটা আছে সেইটা আর 4 হচ্ছে তার সাথে প্লাস আকারে আছে। তো 4টা যেটা বাম দিকে প্লাস আছে সেটা যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে এদিকে -4 হিসেবে লিখতে পারি। এবার -4 যখন নিয়ে এলাম তখন এদিকে উপরে 2 আর এখানে 4 যদি কাটাকাটি করি তাহলে ডান দিকে হয়ে যায় আমাদের -2। তাহলে দেখো আমাদের এখন টার্মটা কত হলে, এখন হলো আমাদের বাম দিকে উপরে কিছু না মানে 1 লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/x প্লাস 1/3, আর ডান দিকে আছে আমাদের -2। এবার এই পুরো রাশিটাকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ এইটাকে যদি উপরে নিয়ে যাই, 1টাকে যদি নিচে নিয়ে আসি তাহলে আমাদের কী হবে, দেখো এইটার সময় আমরা লিখতে পারি 1 প্লাস 1/x প্লাস 1/3। তাহলে এইটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে ডান দিকে যেটা ছিল সেটা আমাদের নিচে চলে আসবে, যেটা নিচে আসবে সেটা উপরে যাবে। তাহলে এখানে -1/2 হয়ে যাবে। এবার আমরা এই যে রাশিটা পেলাম সেইটার আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো আমরা যেই ভ্যালুটা পেলাম সেইটা যদি এবার লসাগু করার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ, তাহলে x প্লাস 1/3 এটা যদি লসাগু করি তাহলে x প্লাস 1/3 এর লসাগু করলে লসাগু হয় 3, তাহলে এখানে 3x প্লাস 1। তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস 3x প্লাস 1টা নিচে থাকে আর এখানে 3টা উপরে চলে যাবে, ইজিক্যাল টু আমাদের হবে -1/2। তারপরে এটা যদি আমরা এটা 3, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে এটার লসাগু হবে 3x। আবার এখানে দেখার চেষ্টা করো যে এখানে যে 1টা প্লাস আছে সেই 1টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে এই 1টাকে আমরা এইদিকে নিয়ে গেলে এইটা -1/2-এর সাথে -1টা আবার অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা বাম দিকে আছে আমাদের কত 3 ডিভাইডেড বাই 3x প্লাস 1 ইজিক্যাল টু -1/2 আর -1, তার মানে আমরা লিখতে পারি -3/2। এদিকে উপরে 3 আর এদিকে উপরে 3 যদি কাটি তাহলে কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারি 3x প্লাস 1 ইজিক্যাল টু আমরা লিখতে পারি -2।
তাহলে 3x ইজ ইকুয়াল টু 1টা এদিকে এলে আবার এটা -3 হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো -1। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম, x এর ভ্যালু পেলাম -1। কিন্তু আমাদের এখানে -1 টিক মারলে হবে না, কেননা আমাদেরকে x এর স্কোয়ারে ভ্যালু বার করতে বলেছে। তাহলে x এর ভ্যালু যদি -1 হয় তাহলে x এর স্কোয়ার ভ্যালু কত হবে, এইটা হবে -1 তার স্কোয়ার। তার -1 তার স্কোয়ার মানে কত হবে, এইটা হয়ে যাবে 1। অর্থাৎ এখানে আমাদের যে ভ্যালুটা বার করতে বলেছিল x এর স্কোয়ারের ভ্যালু, সেইটা আমাদের অপশন নাম্বার সি 1 হয়ে যাবে সঠিক। একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল দিয়ে যথাক্রমে 6 ঘন্টায় এবং 10 ঘন্টায় খালি করা হয়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়া 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির আর কত অংশ জলপূর্ণ থাকবে। তো এখানে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের বা পাইপ অ্যান্ড সিস্টেমের যে কনসেপ্টটা জানি, বেসিক কনসেপ্ট, সেটা দিয়ে আমরা এটা করার চেষ্টা করব। যেখানে একটি পাইপ এ যদি আমরা ধরি সেটা খালি করে 6 ঘন্টায়, এবং অপর পাইপ বি যদি ধরি তাহলে সেটা খালি করে 10 ঘন্টায়। তাহলে এটা যদি আমি এলসিএম করি তাহলে এলসিএম আমি 60ও নিতে পারি, 30ও নিতে পারি। তো 30 যদি ধরি তাহলে এ এর এফিসিয়েন্সি হবে 5 এবং বি এর এফিসিয়েন্সি হবে 3। এবার বলেছে দুটি পাইপ আমাদের 2 ঘন্টা পর 2 ঘন্টা একসাথে চলেছে, তাহলে একসাথে এ এবং বি পাইপ 2 ঘন্টা যদি খোলা থাকে তাহলে কতটা খালি করে, মাল্টিপ্লাইড বাই 2 করলে তাহলে এফিসিয়েন্সি হচ্ছে, দুজনের এফিসিয়েন্সি যোগফল হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে হচ্ছে 16 ইউনিট। অর্থাৎ 30 ইউনিট যদি ট্যাঙ্কটির ক্যাপাসিটি হয়, তার মধ্যে 16 ইউনিট খালি করে দিয়েছে। তাহলে বাকি কতটা আছে, তাহলে বাকি আছে 30 - 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 14 ইউনিট আমাদের এখন ট্যাঙ্কটিতে জল আছে। 16 ইউনিট যদি খালি করে দেয় 30 ইউনিটের মধ্যে, তাহলে 14 ইউনিট জল আছে। তাহলে বলেছে 14 যে ইউনিটটা পেলাম, অর্থাৎ যে জলটা আছে জলপূর্ণ আছে, সেই জলপূর্ণ ট্যাঙ্কটা টোটাল ট্যাঙ্কের কত অংশ। তাহলে এখানে কত অংশ বললে আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30, তাহলে 30-এর কত অংশ 14 সেটা বার করতে বলেছে। তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে উপরে হয়ে যাবে 7 আর নিচে হয়ে যাবে 15। তাহলে এত অংশ বা এত পার্ট এখনও ট্যাঙ্কটির জলপূর্ণ আছে, যেটা অপশান নাম্বার বি 7-এর 15 অংশ, এইটা হয়ে যাবে সঠিক উত্তর। 10 জন কাঠের মিস্ত্রি 7 দিনে 6টি আলমারি বানাতে পারে, তাহলে 21 জন কাঠের মিস্ত্রি কত দিনে 18টি আলমারি বানাতে পারবে। তো এইটা টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা ফর্মুলা দিয়ে যদি করার চেষ্টা করি, তাহলে দেখো M1 ইন্টু D1 ডিভাইডেড বাই W1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2 ডিভাইডেড বাই W2। এই ফর্মুলা দিয়ে যদি ভ্যালুগুলো বসাই, তাহলে প্রথমে M1 মানে মিস্ত্রি কতজন ছিল, 10 জন, আর দিন কত লেগেছিল, 7 দিন, আর টোটাল যে আলমারি সেটা করেছিল W1 মানে হচ্ছে 6টি। তারপরে M2 আমাদের বলেছে 21, তারপরে দিন বলেছে আমাদেরকে বার করতে বলেছে, আর আলমারি দেওয়া আছে 18টি। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি, তো দেখো কাটাকাটি করলে আমরা 6 দিয়ে যদি 18 কাটি তাহলে এখানে লিখতে পারি 3, আর 7 দিয়ে 21কে কাটলে 3, আর উপরে 3 আর নিচে 3 যদি কাটি তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি x ইজ ইকুয়াল টু 10 দিন সময় লাগবে। তাহলে এখানে আমাদের নির্ণয় যে দিনের সংখ্যা সেটা 10 দিন, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। 3টি সংখ্যার গড় দেওয়া আছে 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে। তো এখানে আমাদের প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ বলেছে। তাহলে সবথেকে বেশ অর্থাৎ নিচু কে আছে, সবথেকে ছোট বা সবথেকে বেশি আছে আমাদের তৃতীয় সংখ্যাটি অর্থাৎ লাস্ট সংখ্যাটি। তাহলে আমরা তৃতীয় সংখ্যা অর্থাৎ থার্ড নাম্বার যদি আমরা x ধরি, তাহলে আমাদের সেকেন্ড নাম্বার কত হয়ে যাবে, সেকেন্ড নাম্বার বলেছে যে দ্বিতীয় সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এখানে 2x হয়ে যাবে। আবার ফার্স্ট সংখ্যা কত হবে, ফার্স্ট সংখ্যা হবে প্রথম সংখ্যা বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে 2x এর দ্বিগুণ কত হবে, 4x হবে। এইভাবে এই গেল আমাদের সংখ্যা তিনটির অনুপাত বা সংখ্যা তিনটিকে আমরা ধরলাম। তৃতীয় সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে তার দ্বিগুণ মানে 2x, এবং প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে 2x এর দ্বিগুণ মানে 4x। এবার বলেছে এদের যে গড় সেটা দেওয়া আছে আমাকে 77। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হবে, 4 আর 2 হচ্ছে 6 আর 1 হচ্ছে 7, তাহলে 7x ডিভাইডেড বাই 3। 7x হচ্ছে তিনটি সংখ্যার যোগফল, এবং যোগফলকে তিনটি সংখ্যার নাম্বার অফ সংখ্যা অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা আমরা গড় পাবো। সেই গড়টার ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 77। তাহলে এখানে আমাদেরকে বলেছে প্রথম সংখ্যাটি বার করতে, তাহলে 7 দিয়ে যদি 77কে কাটি তাহলে 11 পাই। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, 11 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে এইটা আমরা পেয়ে যাবো 33। তাহলে 33 আমরা কোন সংখ্যাটা পেলাম, এটা পেলাম আমরা তৃতীয় সংখ্যাটা, কিন্তু আমাদেরকে বার করতে বলেছে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু আমরা কত লিখেছি, কত ধরেছি, 4x ধরেছি, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 33, তাহলে এইটা আমরা পেয়ে যাব 132, অর্থাৎ এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47 দিয়েছে অনুপাত সমানুপাত থেকে, যেখানে আমাদের বাম দিকে দুটো অনুপাত দেওয়া আছে তাদের সাথে ডান দিকে দুটি অনুপাত দেওয়া আছে, এবং এখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বার করতে বলেছে। তো বাম দিকে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ডিভাইড আকারে লিখবো, এবং ডান দিকেরগুলোকে ডিভাইড করবো, তারপরে কোনাকুনি গুণ করে যেভাবে সিম্পলিফিকেশন করা হবে সেভাবে আমরা কাটাকাটি করে কে এর মানটা বার করার চেষ্টা করব। তো এখানে দেখো বাম দিকের যে অনুপাত দেওয়া আছে সেটা প্রথম অনুপাত দেওয়া আছে 26/11, তার নিচে দেওয়া আছে আমাদেরকে 24/9, তারপর আমাদেরকে ডান দিকে দেওয়া আছে k/14/13। তাহলে এই অনুপাতগুলোকে যদি আমরা
গুণ আকারে লেখার চেষ্টা করি তাহলে প্রথম অনুপাত ছিল 26/11, এটাকে যদি মাল্টিপ্লাই আকারে লিখি তাহলে 9টা উপরে যাবে, 24টা নিচে আসবে, ইজ ইকুয়াল টু কে মাল্টিপ্লাইড বাই 13 ডিভাইডেড বাই 14। এবার যদি আমরা এটা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো, উপরের লাইনে যদি দেখো তাহলে ডান দিকে 13 থেকে যদি 26 কাটি তাহলে এখানে আমরা পাই 2, তারপরে 2 দিয়ে যদি 24কে কাটি তাহলে এখানে আমরা কত পাই, 12 পাই। একই রকমভাবে 3 দিয়ে যদি আমরা 9কে কাটি তাহলে এখানে পাই 3, এবং 12কে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে পাই 4। তারপরে দেখো 4কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2, আর 14কে যদি 2 দিয়ে কাটি তাহলে আমরা পাই 7। তাহলে ফাইনালি কে ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, তোমরা এটাকে একদিকে নিয়ে এসে কাটাকাটি করতে পারো, আমি সরলভাবে একদিকে না নিয়ে এসে করলাম। তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো, কে ইজ ইকুয়াল টু 7-এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, তাহলে 7-এর সাথে 3 মাল্টিপ্লাই হয় 3 7 21 হবে, আর এখানে 11 আর 2 মাল্টিপ্লাই হয়, এইটা কত হবে 11 আর 2 মাল্টিপ্লাই হয় 22। তাহলে কে এর ভ্যালু আমরা কত পেয়ে যাবো, 21/22, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে 18, 30, 21 এবং 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো আমাদেরকে বলেছে প্রথমে একটা কনসেপ্ট বলেছে, যেটা হচ্ছে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যাতে 18, 30, 21 এবং 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য যায়। এবার আমাদেরকে বলেছে সেই সংখ্যাটা কিন্তু বার করতে বলেনি, আমাদেরকে এমন একটা সংখ্যা বার করতে বলেছে যেটা হচ্ছে যেই সংখ্যাটাকে 3 গুণ করলে আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের বিভাজ্য সংখ্যা পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা কী বার করব, প্রথমে আমরা 18, 30, 21 এবং 12-র যে এলসিএমটা বার করব সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে, যেটাকে আমাদের এই 4টে সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়। এবার আমাকে বলেছে যে এখানে ধরো আমি একটা সংখ্যা এ পেলাম, এবার আমাকে বলেছে ক্ষুদ্রতম এমন সংখ্যা নির্ণয় করতে হবে যাকে 3 গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে আমাদেরকে বার করতে হবে কোনটা, অপর একটি সংখ্যা বি বার করতে হবে যাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এ পাবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে এ বার করব, এবার একে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে সেখান থেকে আমরা বি পেয়ে যাব। তাহলে বি মাল্টিপ্লাইড বাই এ ইজ ইকুয়াল টু যদি বি মাল্টিপ্লাইড বাই 3 ইজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে এ ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি লিখতে পারি। তাহলে এখানে আমরা করব কি সেটা বোঝানোর জন্য এত কিছু বলা। তো আমরা প্রথমে এলসিএম অফ 80, 30, 21 এবং 12 বার করব, তারপরে সেটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে যদি এলসিএম বার করার চেষ্টা করি 4টে সংখ্যার, তাহলে এলসিএম বার করার আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে করি তাহলে 18, 30, 21, হচ্ছে 12, তো এটা 3 দিয়ে ভাগ দিলে হয় 3 6 18, 3 5 3 10 হচ্ছে 30, 3 7 হচ্ছে 21 এবং 3 4 হচ্ছে 12। তারপর আবার 3 দিয়ে ভাগ দিলে 3 2 6, আবার যদি আমরা 3 দিয়ে ঠিক যাবে না, তো এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 দিয়ে ভাগ দিলে এইটা হবে 3 2 6, 5, এইটা হবে 7 এবং এইটা হবে 2। তাহলে এখানে আমাদের এলসিএম বা লসাগু কত হয়ে যাবে এই সংখ্যাগুলোর, লসাগু হবে এখানে দেখো 3 3 হচ্ছে 9 আর 5 2 হচ্ছে 10, 9 আর 10 হচ্ছে 90 মাল্টিপ্লাইড বাই 7 2 হচ্ছে 14। তাহলে এইটা হয়ে যাবে আমাদের 9 14 126 আর 0, তাহলে এইটা হয়ে যাবে 1260। এবার এই যেই সংখ্যাটা পেলাম যেটা হচ্ছে 18, 30, 21 এবং 12 দ্বারা টোটালি বিভাজ্য হয়, তাহলে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে যেটা হচ্ছে এই সংখ্যাটার 1/3 ভাগ। তাহলে এখানে আমরা 1260কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাবো, যেমন করে আমরা বোঝালাম। তাহলে এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমাদের বার করতে বলেছে সেটা বার করতে গেলে আমরা 1260 যেই সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ দেবো। তাহলে 1260 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে 3 4 হয় 12, 6 নামে 6 2 হচ্ছে 3 2 হচ্ছে 6 আর এখানে 0 0, তাহলে এখানে 0, তাহলে এখানে আমাদের সংখ্যাটা পেয়ে যায় 420, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। যদি এ বি এর থেকে 10% কম হয় এবং বি 900 এর চেয়ে 10% বেশি হয় তবে এ এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো এখানে দেখো এ এবং বি এর মধ্যে একটা অনুপাত দেওয়া আছে, যেখানে বলেছে এ বি এর থেকে 10% কম, তাহলে 10% মানে আমরা লিখতে পারি ভগ্নাংশ কত হয় 10/100, তার মানে এটা লিখতে পারি 1/10। তাহলে এখানে বি যদি 10 হয় তাহলে বি এর থেকে 1 ইউনিট কম এ, তার মানে এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এ ইজ ইকুয়াল টু হবে 9। তাহলে এ বাই বি অর্থাৎ এ বাই বি আমরা লিখতে পারি 9/10, যেখানে বি যদি 10 হয় তাহলে এ হয়ে যাবে 9। এবার বি এর ভ্যালুটা আমাদেরকে এখানে নিউমেরিক্যালি দেওয়া আছে, যে বি এর ভ্যালুটা বলেছে বি হচ্ছে 900 এর চেয়ে 10% বেশি, তাহলে 10% মানে হচ্ছে আমরা 1/10 ভগ্নাংশ, সেটা 1% বেশি মানে আমরা 11/10 লিখতে পারি। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি, এটা 900 এর চেয়ে 10% বেশি, তাহলে 900-এর একটা শূন্য যদি কাটে তাহলে 9 1 99, 9 11 99, তাহলে এটা বি এর ভ্যালু হচ্ছে
990। তাহলে এখানে বি এর ভ্যালু হচ্ছে 990 আমাদেরকে দেওয়া আছে, কিন্তু আমাদের যে প্রথমে যে অনুপাতটা বার করলাম সেই অনুপাতে বি এর ভ্যালু কত পেয়েছি 10 ইউনিট। তাহলে এই 10 ইউনিটের ভ্যালু যদি আমাদের 990 হয়, তাহলে এর ভ্যালু বার করতে বলেছে, এ এখানে আছে আমাদের 9 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু যদি 990 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 99 হবে। তাহলে 9 ইউনিটের ভ্যালু 99 মাল্টিপ্লাইড বাই 9। তাহলে এখানে দেখো 9 9 81, অর্থাৎ লাস্ট ডিজিট হবে 1। তাহলে লাস্ট ডিজিট 1 একটাই অপশান আছে, যেটা অপশান নাম্বার সি, 891 হয়ে যাবে আমাদের এর ভ্যালু। একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কত পার্সেন্ট ভোট পড়েছিল। তো এখানে আমাদের ইলেকশনের যে অঙ্ক সেগুলো ভালো করে পার্সেন্টেজের হিসাবটা ভালো করে বুঝতে হবে। যে আমরা যদি ধরি টোটাল হচ্ছে 100% ভোট পড়েছিল, সেই 100% ভোটের মধ্যে একটি প্রার্থী পেয়েছিল 60% ভোট। একজন যদি 100%-এর মধ্যে 60% পায়, তাহলে আরেকজন কত পাবে, 100% থেকে 60% বাদ দিলে হচ্ছে 40% পাবে। এই হলো দুটো প্রার্থীর যে ভোটের যে হিসাব, সেই হিসাবটা। মানে টোটাল ভোট যদি আমরা 100% ধরি, তার মধ্যে বলা আছে একজন পেয়েছে 60% ভোট, তাহলে অপর প্রার্থী কত পাবে 40% ভোট। তাহলে একজন 60% এবং অপরজন 40% যদি পায়, তাহলে যে কম পেয়েছে সে কত পার্সেন্ট ভোটে হারবে, সে যে জিতেছে তার থেকে যেটা মাইনাস করবো, অর্থাৎ 60 থেকে যদি আমরা 40% মাইনাস করি, তাহলে 20% ভোটে হারবে। এই যে 20% যে ভোট, সেইটা আমাদেরকে ভ্যালু দেওয়া আছে 298, অর্থাৎ 298 ভোটে হেরেছিল, তার মানে আমাদের সেই ভোটটার মান হচ্ছে 20%। তাহলে 20% ভোটের মান যদি 298 হয়, তাহলে আমাদেরকে বলেছিল মোট কত ভোট পড়েছিল। তাহলে 20%-এর ভ্যালু যদি 298 হয়, তাহলে টোটাল ভোট মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 100% মানে হচ্ছে 20%-কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 100% পাই। এই 100% ভ্যালু, তাহলে ডান দিকে বাম দিকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ডান দিকেও আমাদেরকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 298 মাল্টিপ্লাইড বাই 5 করলে কত আসছে দেখো, 5 আসতে হচ্ছে 40, 0 হাতে থাকে 4, 5 9 45, আর 4 হচ্ছে 49, 9 হাতে থাকে 4, 5 2 হচ্ছে 10, আর 4 হচ্ছে 14, অর্থাৎ এখানে টোটাল যে ভোট সেটা হচ্ছে 1490, যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফুড এসআই 2024-এ যে পরীক্ষা হয়েছিল, তার সেশন 4-এর যে 50টা ম্যাথস কোশ্চেন ছিল, তার এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, এবং পরে আমরা আবার সেশন 5-এর যে কোশ্চেনটা ছিল সেটা সলিউশন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।